আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, ডিজাইন অফ চ্যানেলস। এটা হবে এই কোর্সের লাস্ট টপিক আমার পার্টের আর কি। আর সেবন্তীর পার্টে কি অবস্থা তোমাদের? লাস্ট টপিক চলে, ঠিক আছে। সো আমরা একটা মিড এক্সাম নিব, কম্বিনেশন অফ বোথ, মানে ওর একটা পার্ট আমার একটা পার্ট থেকে আমি তোমাদের প্রোফাইল ড্র দিব মিডে, ঠিক আছে। সো তোমরা গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লোর প্রোফাইল ড্র আমরা অনেকগুলা প্র্যাকটিস করেছি, অনেক টাইম স্পেন্ড করেছি প্রোফাইল ড্রর পরে। তারপরেও যদি তোমাদের কারোর কনফিউশন থেকে থাকে, তোমরা প্র্যাকটিস করে কনফিউশন থেকে থাকলে আমার সাথে যোগাযোগ করো ইন এনি ফরম্যাট। So I tried my best to help you, to teach you যে প্রিভিয়াস চ্যাপ্টার গুলো আমরা কভার করেছি, খুব স্লো যাওয়ার জন্য, ইন ডিটেইলস যাওয়ার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর চ্যানেল ডিজাইন এটা ফাইনাল চ্যাপ্টার, এটা খুব ডিফিকাল্ট টপিক না, আমরা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে 4-5টা মেথড শিখবো আর কি। তোমাদের গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লোতে কারোর কোনো অসুবিধা আছে কিনা একটু বলো তো। প্রোফাইল ড্র বা আমরা যে ম্যাথ গুলা করেছি, কেউ রেসপন্স করছো না। হয়তো তোমরা কেউ প্র্যাকটিস করেছো, হয়তো কেউ প্র্যাকটিস করোনি, একেবারে দেখোনি। হ্যাঁ, তোমাদের কিন্তু টার্ম একদম শেষের দিকে, পরে ফাইনাল এক্সাম হবে। সো তোমরা এখন একটু সিরিয়াস হও। হ্যাঁ, সিরিয়াস হও। লেকচার নোটগুলো ওয়েবসাইটে দেওয়া আছে, এগুলো ডাউনলোড করে পড়ো, ক্লাস ভিডিওগুলা ফলো করার চেষ্টা করো আর কি। কারো ডাউট থাকলে অবশ্যই যোগাযোগ করবে। নুসাইবা, তোমার কি অবস্থা? তুমি কি ভালো আছো? আসসালামু স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ক্লাসগুলো ফলো করতে পারছো প্রপারলি? জি স্যার। ঠিক আছে। তোমরা সিটিতে পারফরম্যান্স কেমন? কারোর কি দুর্বলতা আছে এরকম? সিটি যেগুলো নেওয়া হয়েছে বা টেস্ট যেগুলো নেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট জানো না? ঠিক আছে। আমি সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছিলাম এটা একটু কঠিন দিয়েছিলাম, বাট দেখলাম যে তোমরা অনেকেই পেরেছো, ম্যাক্সিমামই পেরেছো। তোমরা কি বুঝে বুঝে করেছো কি না বুঝে করেছো কে জানে, বাট বেশ কঠিন একটা, বলতে একটা পার্ট ছিল আমি কিন্তু ক্লাসে পড়াইনি, সেই পার্টও তোমরা দেখলাম করতে পেরেছো। আমি জানি না কিভাবে তোমরা করেছো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল কোয়েশ্চেনটা তো একটু টাফই ছিল, কিন্তু স্যার যথেষ্ট টাইম থাকার কারণে আমরা আসলে সবাই করতে পেরেছি ইন্টারনেটের হেল্প নিয়ে। বা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমরা মানে কাছাকাছি কোনো সলিউশন পেয়ে গিয়েছিল, তাই না? না স্যার, আমরা আসলে ওই লেকচার নোট থেকে, স্যার ফিউচারে যদি আমাদের টাইম বাউন্ডটা, ওখানে টাইম থাকার কারণে আমরা আসলে ডিটেইলসে করতে পেরেছি। সো স্যার আমাদের টাইমের ক্ষেত্রে একটু লিবার্টি দেওয়া হলে খুব ভালো হয়, যে কোয়েশ্চেন একটু থাকলেও ডেটা ডিফারেন্ট থাকলেও, স্যার আমাদের তো ডেটা ডিফারেন্ট ছিল, তো ইন্ডিভিজুয়ালি আমাদের করতে হয়েছে। ম্যাথ দুইটাই অনেক বড় ছিল, ইন্ডিভিজুয়ালি করেছি স্যার। স্যার আমাদের টাইম লিমিটটা যদি একটু আমাদের জন্য লিবার্টি দেওয়া হয় খুব ভালো হয়। যেমন সেন্তি ম্যাম 1 ঘন্টা 30 মিনিটের বেশি দিয়েছে স্যার, ওটা ইন্ডিভিজুয়াল ডেটা দিয়েছে, সেজন্য আমরা আলাদাই করেছি, কিন্তু টাইমটা থাকার কারণে আসলে ঠিকভাবে করা যাচ্ছে। স্যার টাইমের ব্যাপারে একটু লিবার্টি দিলে আমাদের। ঠিক আছে। তোমাদের হচ্ছে আমি তোমাদের টাইম ছিল অনেক 6 ঘন্টা, সেজন্য আমি কঠিন করেছি। তোমাদের যখন 1 ঘন্টার টাইম হবে তখন, বা আধা ঘন্টার টাইম দেওয়া হবে, তখন অবভিয়াসলি খুব সোজা একটা জিনিস দেওয়া হবে, বা 10 মিনিট লাগে এরকম একটা জিনিস দেওয়া হবে। হ্যাঁ, উই আর কনসিডারেট, আমরা তোমার মানে অলওয়েজ কনসিডারেট। মানে আমি যখন ক্লাসে তখন তোমাদের সিটি নিয়েছি অতীতের কোর্সগুলোতে, আমার সিটি কিন্তু 10-15 মিনিটের বেশি ফিজিক্যাল সিটি নিইনি, তাই না? এবং আমরা যে মিডের কোশ্চেন করব এটাও দেখবে যে হাফ এন আওয়ারের বেশি আমরা হয়তো করব না, এবং তোমাদের এনাফ টাইম দেবে। যদি খুব সোজা হয় 10 মিনিট 12 মিনিটে হয়ে যাবে,
সেই ক্ষেত্রে তোমাদের তো নিশ্চয়ই 1-1.5 ঘন্টা টাইম দেওয়া হবে না, তাই না? 10-12 মিনিটের তার জন্য হাফ অ্যান আওয়ার দেওয়া হবে। যেটা সলিউশন করতে 1 ঘন্টা লাগবে সেটার জন্য তুমি বেশি টাইম যেতে পারো। যেটা সলিউশন করতে 4-5 ঘন্টা লেগে যেতে পারে, ইন্টারনেটের হেল্প লাগবে, সেটা তুমি 5-6 ঘন্টা টাইম পেতে পারো আর কি। হ্যাঁ, আর আমরা অবশ্যই চিন্তা করে কনসিডারেট হয়ে এখন একটা নর্মাল সিনারিও না, তাই না? এখন একটা প্যান্ডেমিক সিনারিও এবং হচ্ছে সিচুয়েশন যাচ্ছে এবং both end we are facing difficulties. তোমাদের এন্ডে তোমাদের অনেকে ডিভাইস আছে, অনেকে ডিভাইস নেই, কেউ ল্যাপটপে আছো, ডেস্কটপে আছো, কেউ মোবাইলে আছো, কারোর ইন্টারনেট 5G ইন্টারনেট আছে, কারোর দেখা যাচ্ছে 2G ইন্টারনেট আছে। তো উই হ্যাভ টু কনসিডার এভরি সিচুয়েশন, ঠিক আছে? তো কারোর অসুবিধা যাদের হবে এবং বুঝতে অসুবিধা হচ্ছে, ডিভাইস বা ইন্টারনেটের প্রবলেম ফেস করছো, ইউ হ্যাভ টু অলওয়েজ অ্যাপ্রোচ টু এ টিচার, তাহলে আমরা অল্টারনেটিভ প্ল্যান সেট করতে পারবো। তোমার পরীক্ষা খারাপ হচ্ছে, তোমার ডিভাইস নাই, তুমি চুপ করে বাসায় বসে আছো, আমি কিন্তু জানতে পারবো না, তাই না? আমাকে অল্টারনেটিভ প্ল্যান সেট করতে গেলে তোমাকে এগিয়ে আসতে হবে। এখন তুমি আমার অনলাইন ভালো লাগে না, আমি শিখতে পারছি না, আমি ক্লাস অ্যাটেন্ড করলাম না, আমি শেখার চেষ্টা করলাম না, তাহলে কিন্তু হবে না, তাই না? তো তোমাকে এগিয়ে আসতে হবে, আমাদেরকেও কনসিডারেট হতে হবে, দেন ইট উইল ফাংশন প্রপারলি। আর আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো সিচুয়েশন স্বাভাবিক হবে, তারপরে দেখা গেল ইন্টারমিডিয়েট পরীক্ষাটা পোস্টপন্ডেড হয়েছে, তো এখন কবে নাগাদ আবার স্বাভাবিক হবে, দেয়ার আর লট অফ আনসার্টেনিটিস। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে স্টপ হয়ে থাকার আর সুযোগ নেই, তাই না? আমাদের কিন্তু সামনে এখন প্রসিড করতে হবে, সো যেভাবেই হোক প্রসিড করতে হবে, কারণ দীর্ঘদিন হয়ে গেছে। এটা যদি 3-4 মাসের মধ্যে শেষ হয়ে যেত তাহলে আমরা ধরো এটা ওভারকাম করে ফেলতাম, বাট এটা তো যদি ইয়ার লং এক্সটেন্ড করছে, সো আমাদেরকে এই অনলাইন সিস্টেমটা কন্টিনিউ করে কিন্তু যেতে হবে। সো তোমরা যারা বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে জানাবে, যাদের অ্যাসাইনমেন্ট বা মার্কগুলোতে দুর্বলতা হয়ে গেছে আমার সাথে অ্যাপ্রোচ করবে বা টিচারের কাছে অ্যাপ্রোচ করবে আর কি। হ্যাঁ, আর উই আর অলওয়েজ কনসিডারেট। সো আমরা এখন লাস্ট চ্যাপ্টারটাতে আসি। এটা গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো থেকে অনেক ছোট চ্যাপ্টার, আমরা স্ট্রেট ফরওয়ার্ড কয়েকটা মেথড শিখবো। আমি একটু শেয়ার দিয়ে নিই। তার আগে আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্সের ইয়েটা দিয়ে নিই। সেকশন এ যারা, তারা প্লিজ সেন্ড ইউর নেম এন্ড রোল। সেকশন বি যারা, আমি 2টা লিংক দিয়েছি। হ্যাঁ, তোমরা অতীতের মতোই এখানে নাম রোল দাও। আর নিচে 301 নাম্বার বা 4টা রুমে তোমরা কেউ অ্যাবসেন্ট আছো না? সবাই প্রেজেন্ট আছে? কেউ কি অ্যাবসেন্ট আছে? সেকশন বি তে মেজর শাহিনা স্যার অ্যাবসেন্ট। আচ্ছা, শাহিনার দেখলাম হচ্ছে সে ম্যাটারনিটি লিভে চলে গেছে, টার্ম উইথড্র করবে আর কি। হ্যাঁ, একাডেমিক কাউন্সিলে পয়েন্ট আছে, সো শি উইল নট কন্টিনিউ ইন দিস টার্ম, সো ফর জানি না। আর হচ্ছে জামান সিএমএইচ এ ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে কি অবস্থা? স্যার আমি আছি স্যার। ও, ইউ রিটার্নড অলরেডি? কোথায় আছো এখন? না স্যার, আমি সিএমএইচ এ আছি। সিএমএইচ থেকে ক্লাসে অ্যাটেন্ড করা যাচ্ছে? স্যার আমি মাঝে মধ্যে নেট চলে যায়, মোবাইলে যতদূর পারি করছি আর কি। ওকে, তোমার কোনো কমপ্লিকেশন আছে না স্টেবল হয়ে গেছো? জি স্যার। বুঝিনি স্যার। স্বাস্থ্যগত অবস্থা কেমন? কোনো কমপ্লিকেশন আছে? স্যার উইক আছি স্যার, শুধু আছি স্যার। ব্রিদিং প্রবলেম বা অন্য ইন্টারনাল কোনো প্রবলেম নাই সো ফার? না আলহামদুলিল্লাহ, না স্যার। কফ, কাশি?
কাশি আছে স্যার। কাশি আছে, কাশিটাই নাকি অনেকে ডিস্টার্ব করছে আর কি, কাশিটা সারতে নাকি একটু সময় নিচ্ছে। এনিওয়ে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সো আমরা চ্যাপ্টার শুরু করি। আমরা রেকর্ডটা অন করে নিই। সো এটা চ্যাপ্টার 7 অ্যাকচুয়ালি দেওয়া আছে, এটা হচ্ছে ভিটি চাও এর বইয়ের চ্যাপ্টার 7। হ্যাঁ, মানে আমরা তো আসলে 3টা বা 4টা টপিক পড়ছি। চ্যাপ্টার হচ্ছে হাইড্রোলিক জাম্প, গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো, আর ডিজাইন, চ্যানেল ডিজাইন। আর অতীতে চ্যাপ্টার 1 আর 2 পড়েছি। এই চ্যাপ্টারগুলোর নাম দেওয়া আছে ভিটি চাও এর বইয়ের অনুসারে। What will cover in this chapter? আমরা ফার্স্ট আজকে কয়েকটা ডিজাইন রিলেটেড টার্ম শিখবো, চ্যানেল ডিজাইন রিলেটেড। একটা চ্যানেল, আমরা আশেপাশে অনেক চ্যানেল দেখি, নদী আছে বড় বড়, এগুলা কিন্তু ন্যাচারাল চ্যানেল, তাই না? খালের মধ্যে দুই রকম আছে। খাল যদি আমি পিওর বলি, যে বাংলায় যে খাল শব্দটা ইউজ করি, এগুলা নরমালি ইরিগেশন পারপোজ বা অন্য কোনো পারপোজে কনস্ট্রাক্ট করা হয়েছে। সো খালগুলা নরমালি হয় আর্টিফিশিয়াল, এটা ডিজাইন করে এটা কনস্ট্রাক্ট করা হয় বা এক্সকাভেট করে কনস্ট্রাক্ট করা হয়। স্ট্রিম যদি বলি তাহলে এটা বলা হয় ন্যাচারাল ছোট রিভার। ড্রেনেজ চ্যানেল যদি বলি তাহলে এটা আর্টিফিশিয়াল একটা ওপেন চ্যানেল, ঠিক আছে? সো কখনো কখনো বড় বড় ড্রেনেজ চ্যানেল হতে পারে, বেশ বড়, 20 মিটার 30 মিটার ওয়াইডারও ড্রেনেজ চ্যানেল হতে পারে। সো এগুলো আর্টিফিশিয়ালি করা হয়। সো এই ডিজাইন করতে গেলে আর্টিফিশিয়াল যে ক্যানালটা বা ওপেন চ্যানেলটা আমরা ডিজাইন করব, এই ডিজাইন করতে গেলে আমাদের কিছু রিলেটেড প্যারামিটার আছে, এই জিনিসগুলো আমরা প্রথমে শিখব। তারপরে চ্যানেলগুলোকে যদি আমরা ব্রডলি ক্লাসিফাই করি তাহলে আমরা 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিজিড বাউন্ডারি, নাম শুনে বুঝতে পারছো যে এটা বাউন্ডারি রিজিড। একটা চ্যানেলের বাউন্ডারি বলতে তার সাইড এবং বেড বোঝায়। আমরা যদি ইরিগেশন ক্যানাল না ড্রেনেজ চ্যানেল যদি বলি তাহলে মোস্ট অফ দ্য ড্রেনেজ চ্যানেল হয় এরকম রেক্টেঙ্গুলার ফর্ম। সো পানি ভ্যারিং হাইট হতে পারে, ডিপেন্ডস অন রেইনফল এবং ইনকামিং ফ্লো। সো এখানে এই যে সাইড, দুটো সাইড এবং একটা বেড, এটা মোস্ট অফ দ্য ড্রেনেজ চ্যানেল হয় ইট দিয়ে তৈরি, মেসনারি অথবা কংক্রিটের, একটু বড় হয়ে গেলে কংক্রিটের হয়ে যায়। তো এগুলো হচ্ছে রিজিড বাউন্ডারি, মানে সাইড এবং বেড হচ্ছে রিজিড, নন ইরোডিবল। কংক্রিট, মেসনারি নন ইরোডিবল। সো রিজিড বাউন্ডারি ও নন ইরোডিবল চ্যানেলস, এই টাইপের চ্যানেলগুলা আমরা ডিজাইন শিখব। এই টাইপের চ্যানেলে কিন্তু ভেলোসিটি একটু হাই দিলে অসুবিধা নেই, ইরোশন হবে না সহজে, তাই না? এটা বাউন্ডারি ইজ রিজিড। আর যখন আমরা ইরিগেশন ক্যানালের কথা বলবো, ইরিগেশন ক্যানাল মোস্টলি হয় ট্রাপিজয়েডাল। ট্রাপিজয়েডাল বলতে সাইডে একটা স্লোপ থাকবে, একটা বেড থাকবে, এই পাশে সাইডে আরেকটা স্লোপ থাকবে, পানির লেভেল ভ্যারি করতে পারে। সো এটা নরমালি একটা স্লোপ থাকবে, ডিপেন্ড অন সয়েল কন্ডিশন। আমি কি ফিল ম্যাটেরিয়ালে কনস্ট্রাক্ট করছি নাকি স্টিপ কোন একটা সয়েলে কনস্ট্রাক্ট করছি। তো এই তখন এই যে বেড এবং দুইটা সাইড, ইরিগেশন ক্যানাল বা বড় বড় ড্রেনেজ চ্যানেল ট্রাপিজয়েডাল হতে পারে। সো এই টাইপের চ্যানেল আমরা যদি, যেহেতু বড় ক্রস সেকশন, নরমালি আর কংক্রিট বা মেসনারি করা সুযোগ হয়ে ওঠে না। অনেক জায়গায় আমি দেখেছি, আমি সিঙ্গাপুরেও দেখেছি এরকম 20-30 মিটার ওয়াইডের চ্যানেলও ওরা রিজিড করে ফেলেছে মেসনারি বা কংক্রিটের করে। সেক্ষেত্রে ওরা আবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস করে, এখানে একটা ছোট্ট একটা চ্যানেল করে, এটুকু ওপেন থাকে। হ্যাঁ, সো এটার সুবিধাটা হচ্ছে যখন ড্রাই বা অল্প বৃষ্টি হয় বা অল্প ফ্লো যেতে হবে তখন শুধু এই অংশটুকুতে যায়, মেইনটেনেন্স কস্ট কমে যায়। আর যখন একটা হেভি রেইনফল হয় তখন এটা ফিল আপ হয়ে তখন পুরোটাই হয়ে যায়, পুরোটা ইউজ করে। এই সো বড় চ্যানেলগুলো আসলে মোস্টলি হয় তার যে এক্সিস্টিং ম্যাটেরিয়াল আছে, মাটি, আমাদের একসময় খাল খনন কর্মসূচি ছিল অনেক আগে, তখন এই যে নদীগুলোর সাথে কানেক্ট করে করে খাল খনন করা হয়েছিল। সো এই খালগুলো এখনো কিছু আছে, কিছু ফিল আপ হয়ে গেছে। সো দেখা গিয়েছে যখন খনন করা হয় খালগুলা তখন এরকম ট্রাপিজয়েডাল সেকশনে করা হয়, বাট যেহেতু এটা রিজিড না, নন রিজিড,
সো দেখা যায় যে এই দিক থেকে কিছু ইরোশন হচ্ছে, এদিকে সেডিমেন্টেশন হচ্ছে, এইদিকে ইরোশন হচ্ছে, এদিকে সেডিমেন্টেশন হচ্ছে, হয়ে হয়ে এটা একটা সাপোজ এরকম শেপে চলে আসে বা আরো ওয়াইডার হয়ে এরকম একটা শেপে চলে আসে। সো দিজ আর মোবাইল বাউন্ডারি বা ইরোডিবল চ্যানেলস, মানে এগুলা ইরোশন ডিপোজিশন হচ্ছে, কোথাও ইরোশন হচ্ছে, কোনো পার্টে ডিপোজিশন হচ্ছে হয়ে, যেগুলা সাপোজ ক্লে ম্যাটেরিয়ালের মধ্যে তৈরি বা স্টিপ হিল কাট করে আমরা তৈরি করছি, সেগুলো হয়তো ইরোডিবল হচ্ছে না, সেগুলো অলমোস্ট রিজিডের মতো বিহেভ করে। বাট যেগুলা অতটা হার্ড ম্যাটেরিয়াল না, সেইগুলা আসলে এরকম ভাবে চ্যানেলটা আমরা একটা ডিজাইন শেপ রেখে দিলেও আলটিমেটলি একটা সার্টেন টাইম পরে ইরোশন ডিপোজিশন হয়ে শেপ চেঞ্জ হয়ে যায়। এই টাইপের চ্যানেল গুলো আসলে মোবাইল বাউন্ডারি বা ইরোডিবল ক্যাটাগরিতে পড়ে। তার বাউন্ডারিটা মোবাইল ফিক্সড আর থাকছে না। আর লাস্টটা হচ্ছে অ্যালুভিয়াল রিভার। তোমরা অ্যালুভিয়াল রিভারের নাম শুনেছো কখনো? ওকে, ডেফিনিশন বলতে পারবে কেউ? ডেফিনিশন, অ্যালুভিয়াল চ্যানেলের ডেফিনিশন। ঠিক আছে, এখন হয়তো ডেফিনিশন পড়োনি, হয়তো নাম শুনেছো। অ্যালুভিয়াল রিভারের আমরা একটু পরে ডেফিনিশন জানবো। এই টাইপের আমাদের দেশের মোস্ট অফ দ্য রিভার হচ্ছে অ্যালুভিয়াল রিভার। আমাদের দেশে যে রিভার গুলো আছে অ্যালুভিয়াল, এই অ্যালুভিয়াল রিভারের জন্য আমরা স্ট্রেট ফরওয়ার্ড রিজিড বাউন্ডারি চ্যানেল ডিজাইন কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমরা যে চেজিস বা ম্যানিংস ইকুয়েশন শিখেছি, আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। মোবাইল বাউন্ডারিটা ডিফাইন্ড মেথডে যাব। অ্যালুভিয়াল রিভারের জন্য আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড মেথড বের করা খুব ডিফিকাল্ট। সো এখানে অ্যালুভিয়াল চ্যানেলে যেটা করে অনেকগুলো সায়েন্টিস্ট এরা করেছে কি, ডিফারেন্ট চ্যানেলের প্যারামিটারের উপর ভিত্তি করে ডাটা কালেকশন করে তারা কিছু এমপিরিক্যাল ইকুয়েশন এস্টাবলিশ করেছে। সো এটা এমপিরিক্যাল বেসড হয়ে যায় ডিজাইনটা। ইকুয়েশন একটা ফিক্সড ভ্যালু ইকুয়েশন বা ফিক্সড টাইপ ইকুয়েশনের উপর ভিত্তি করে ডিজাইন করতে হয়। সো অ্যালুভিয়াল চ্যানেল অলওয়েজ দেয়ার আর কমপ্লেক্সিটি, যেহেতু এটা কন্টিনিউয়াস ইরোশন ডিপোজিশন হয়, চেঞ্জ হয় শেপ। সো এটার মানে এই যে ক্যানালগুলো মোবাইল বাউন্ডারি আমি কনস্ট্রাক্ট করার পরে এটার ইরোশন ডিপোজিশন হয়ে তার শেপ চেঞ্জ হয়ে যায়, বাট মোটামুটি ক্যানালটা এখানে পাস করে। বাট অ্যালুভিয়াল রিভার, সাপোজ আমাদের যমুনা রিভার বা পদ্মা রিভার, এরকম বিগ রিভার আজকে এখান থেকে আছে যাচ্ছে, কালকে দেখা যায় বা 2 দিন পরে আরেক দিক দিয়ে ফ্লো করছে। তো অ্যালুভিয়াল রিভার অলওয়েজ চেঞ্জিং দেয়ার কোর্সেস, অ্যালাইনমেন্ট, শেপ। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিজাইন। সো এখানে আমরা এমপিরিক্যাল বেসড যে মেথড আছে এগুলো আমরা করব। সো এই কয়েকটা জিনিস আমরা ইরোডিবল চ্যানেলের একটা মেথড, অ্যালুভিয়াল চ্যানেলের একটা মেথড, বা ইরোডিবল চ্যানেল হয়তো 2টা মেথড, আর রিজিড বাউন্ডারির আমরা 2-3টা মেথড দেখব। তো এটা হচ্ছে আমাদের মূলত টার্গেট এই চ্যাপ্টারে কভার করা। এখন ফার্স্ট আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখি। মেনি প্রসিডিওর ওভার দ্য ইয়ার্স, মানে আজকে যে আমরা হিস্ট্রি প্রথম দিকের ক্লাসে হিস্ট্রি দেখেছিলাম, তাই না? প্রায় 300-400 বছর ধরে হাইড্রোলিক্স পার্ট এস্টাবলিশ হচ্ছে আস্তে আস্তে। প্রথম দিকে মানুষ কনসেপ্ট অনেক সীমিত ছিল, এখন অনেক অ্যাডভান্স লেভেলের বাউন্ডারি লেয়ার কনসেপ্টে চলে আসছে। সো আমরা দীর্ঘদিন থেকে দেখা যায় অতীতেও তারা ওপেন চ্যানেল ক্রস সেকশন ডিজাইন করতে পারতো, পানি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করার মেকানিজম জানতো। তো আমরা যদি হাইড্রোলিক ডিজাইন অফ ওপেন চ্যানেল সেকশন দেখি, তাহলে অনেক বছর ধরে যেহেতু চলমান, সো অনেকগুলো প্রসিডিওর অলরেডি ডেভেলপড হয়েছে। যদিও কমপ্লেক্সিটি আছে, এই কমপ্লেক্সিটি গুলা ভ্যারি করে মেইনলি ফ্লো কন্ডিশনের উপরে, এবং আমি কি কি অ্যাজাম্পশন কনসিডার করছি সেটা। আমার যখন রিজিড হয়ে যাবে, আমার কিন্তু অনেক রেস্ট্রিক্টেড এবং হচ্ছে রিজিড বাউন্ডারির জন্য আমার ডিজাইন অনেক সিম্পল। বাট যেগুলো অ্যালুভিয়াল চ্যানেল, মোবাইল বাউন্ডারি চ্যানেল, এটার ফ্লো ভ্যারি করবে, লেভেল অফ অ্যাজাম্পশন আমাকে নিতে হবে। সো এটা কমপ্লেক্স অ্যারাইজ করবে আর কি ডিজাইন প্রসিডিওরে। সো মোস্ট অফ দ্য ডিজাইন আসলে চেজিস আর ম্যানিংস, এই দুইটা ইকুয়েশন ইউজ করে ডিজাইন করা হয়েছে। ম্যানিংসটা এখন সবচেয়ে বেশি ইউজ হয়, বাট চেজিস ইকুয়েশন দিয়েও ডিজাইন করলে অলমোস্ট কাছাকাছি রেজাল্ট আসছে। বাট চেজিস এর থেকে ম্যানিংসটা একটু বেশি পপুলারিটি পেয়েছে, বাট দুটোই অলমোস্ট সিমিলার। সো চেজিস ইকুয়েশনটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রসিডিওর দ্যাট ওয়াজ ডেভেলপড ইন, চেজিস ছিল অ্যাকচুয়ালি একজন ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার, যে 1768 এই মেথডটা বা তার যে ইকুয়েশন আছে চেজিস ইকুয়েশন,
চেজিস ইকুয়েশন হচ্ছে v is equal to c r to the power half s to the power half। এটা হচ্ছে চেজিস ইকুয়েশন। এটার সাথে আমরা এরিয়া মাল্টিপ্লাই করলে আসলে কিউব পাই। কিউব হচ্ছে c এরিয়া r to the power half s to the power half। এটা হচ্ছে চেজিস ইকুয়েশন। সো এই ইকুয়েশনটা উনি ডেভেলপ করেছিল। এখানে কিন্তু ডাইমেনশনের প্যারামিটার আছে, ডিসচার্জ আছে, স্লোপ আছে, হাইড্রোলিক রেডিয়াস দিয়ে পানির হাইট, এভরিথিং অ্যাভেলেবল। সো এই একটা ইকুয়েশন দিয়ে উই ক্যান ডিজাইন এ চ্যানেল, রিজিড চ্যানেল, যেটা শেপ চেঞ্জ হচ্ছে না। সে যেটা ধরে নিয়েছিল সেটা হচ্ছে ফ্লো কন্ডিশন ইজ ইউনিফর্ম, ফ্লো কন্ডিশন চেঞ্জ হচ্ছে না, ইউনিফর্ম কনসিডার করে তার এই ইকুয়েশন ড্রাইভ করা হয়েছিল। ম্যানিংস ইকুয়েশন, যিনি একজন আইরিশ ইঞ্জিনিয়ার, রবার্ট ম্যানিং, 1889 এই সময়ে উনি একটা প্র্যাকটিক্যাল প্রসিডিউর ডিজাইন করে, ডিপেন্ডস অন লট অফ ডাটা ক্যালকুলেশন করে। তারও ইকুয়েশন এই সিমিলার আর এবং লংজিটিউডিনাল স্লোপ সি এর জায়গায় সে ম্যানিংস ইকুয়েশন ইউজ করে 1/n a r to the power 2/3 s to the power half, এই ইকুয়েশন ইউজ করে। সো এই ইকুয়েশন ইউজ করার কারণে দুটোই দেখো যে জাস্ট এরিয়া দুটোতেই আছে, আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, এটা দুটোতেই আছে, বাট পাওয়ারটা একটু ডিফারেন্ট, লংজিটিউডিনাল স্লোপ দুটোতেই আছে। আর এখানে একটাতে n ইউজ করা হয়েছে, একটাতে c ইউজ করা হয়েছে। n ইউজ করা আর c ইউজ করা, ঠিক আছে। c হচ্ছে চেজিস কনস্ট্যান্ট, n হচ্ছে ম্যানিংস কনস্ট্যান্ট। দুইটার ভ্যালু একটু ডিফারেন্ট, একটা 1/n, সো n এর ভ্যালুগুলো নরমালি অনেক ছোট হয়, আর c এর ভ্যালুগুলো একটু বড় হয়, অ্যারাউন্ড 50 এর কাছাকাছি হয় c এর ভ্যালু, n এর ভ্যালুটা হচ্ছে 0.002 0.0025 এরকম একটা রেঞ্জে হয়। ডিপেন্ডস অন ম্যাটেরিয়াল, যে একটা পানি ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছে নাকি একটা কংক্রিটে যাচ্ছে না একটা পেভমেন্টে যাচ্ছে, এটার উপর ভিত্তি করে সি আর এন এর ভ্যালুগুলো শিফট হয়। সো আমরা যেটাতে ছিলাম যে আমাদের লেভেল অফ অ্যাজাম্পশন এবং ফ্লো কন্ডিশনের উপর ভিত্তি করে আসলে কমপ্লেক্স হয়ে যাবে। সো চেজিস এবং ম্যানিংস এই দুটা ওয়াইডলি ইউজড ইকুয়েশন ইউজ করে আমরা রিজিড টাইপ চ্যানেল ডিজাইন করতে পারি। এবং এরাই প্রথমে চেজিস টাউন 1768 এ প্রথম তার এই মেথড বা এই ইকুয়েশন এস্টাবলিশ করে। The Manning's equation involve the determination of flow velocity. ওই যে ইকুয়েশনটা আমি আবার লিখি, v is equal to 1/n r to the power 2/3 s to the power half. So এখানে স্লোপ অফ দ্য চ্যানেল বেড, যেটা এই লংজিটিউডিনাল স্লোপ s, সারফেস টাফনেস যেটা n এর উপর ডিপেন্ড করবে, ক্রস সেকশনাল এরিয়া আর ওয়েটেড পেরিমিটার, এই r is equal to actually area over weighted perimeter, আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, এরিয়া ওভার ওয়েটেড পেরিমিটার। ওয়েটেড পেরিমিটার আমরা আগে ডিসকাস করেছি। সো একটা চ্যানেলের যে অংশটুকুতে পানি থাকবে মানে ভিজবে, সেই অংশটুকুর পেরিমিটার ইজ দা ওয়েটেড পেরিমিটার। সো এই ম্যানিংস ইকুয়েশনে লংজিটিউডিনাল স্লোপ, রাফনেস, n হচ্ছে রাফনেস, আর এর মধ্যে আছে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া এবং ওয়েটেড পেরিমিটার। সো এই প্যারামিটার গুলো কনসিডার করে কিন্তু ম্যানিংস ইকুয়েশন ডেভেলপ হয়েছে বা ভেলোসিটি ক্যালকুলেট করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু বি কনসিডার্ড ফর ট্রান্সপোর্টিং ওয়াটার, আমরা এই চ্যানেল ডিজাইন করছি কিন্তু মোস্টলি পানি এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার জন্য, তাই না? ড্রেনেজ চ্যানেল আমরা ওয়াটারটাকে এক জায়গা থেকে ট্রান্সপোর্ট করে আরেক জায়গা নিচ্ছি, ইরিগেশন ক্যানেল এক জায়গা থেকে ট্রান্সপোর্ট করে আরেক জায়গা নিচ্ছি, নদী পানি এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গা নিয়ে যাচ্ছে। সো মূল বিষয় হচ্ছে ট্রান্সপোর্টিং অফ ওয়াটার। সো এখন আমরা যখন ডিজাইন করব, আমার দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা, আমি সেফলি ডিজাইন করব, এমন ভাবে সেকশন ডিজাইন করব যেন ওভারটপিং না হয়। মানে সাপোজ আমি একটা সেকশন ডিজাইন করলাম এরকম, পানি এটা অ্যাকোমোডেট করে না, পানি পর্যন্ত উঠে আসে, তাহলে এইদিকে ফ্লাডেড করে দিবে, তাই না? সো আবার আমি একটা ডিজাইন করলাম, এত বড় একটা ক্রস সেকশন দিলাম, পানি দেখা যায় এইটুকু, তাহলে কি হচ্ছে, আমারটা ওভার ডিজাইন হয়েছে, কস্ট ইফেক্টিভ না। এজ এ ইঞ্জিনিয়ার আমাদেরকে এই ট্রান্সপোর্টের মিডিয়াম সেট করতে হবে সেফ এবং কস্ট ইফেক্টিভ ম্যানার, মানে ডিজাইন যেন কস্ট ইফেক্টিভ হয় এজ ওয়েল অ্যাজ সেফটি এনশিওর হয়, ওভারটপিং যেন না হয়, তাই না? আমাদের কাছে অনেক ডিজাইন চেকের জন্য আসে, আমরা সবসময় খেয়াল করি যে সাপোজ আমার একটা রাস্তার পাশ দিয়ে ড্রেন যাবে, আমার লাগে 0.5 মিটার ডায়ামিটার ড্রেন, আমি 1 মিটার দিয়ে দিলাম,
1 মিটার দিলে তো অবশ্যই কোনো অসুবিধা নেই, তাই না? পানি যতটুকু আসবে সে তো নিয়ে যাবে, কিন্তু এটা তো ইকোনমিক ডিজাইন না। সো ইঞ্জিনিয়ারিং এর কাজ হচ্ছে ইকোনমিক ডিজাইন করা। তোমরা যখন বিল্ডিং ডিজাইন করবে একটাতে 10টা কলাম দিলে হয়ে যায়, তুমি যদি 15টা কলাম দাও বিল্ডিং তো আরো বেটার সেফ হবে, কিন্তু এটা ইকোনমিক হবে না। টোটাল পাইল লাগবে 20টা, তুমি দিলা 40টা, হ্যাঁ সেফ হবে, কস্ট ইফেক্টিভ হবে না। সো আমাকে একইভাবে সেফ আনতে হবে, একইভাবে কস্ট ইফেক্টিভ ডিজাইন করতে হবে। এটা স্ট্রাকচারের ক্ষেত্রে প্রযোজ্য, এটা ওয়াটারের ক্ষেত্রে প্রযোজ্য, এটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। সো হাইড্রোলিক ডিজাইন একটু আগে আমি বলেছিলাম যে আইদার ইরিগেশন ক্যানাল অর ড্রেনেজ চ্যানেল, এটা আমরা যখনই ডিজাইন করব আমরা আসলে ক্রস সেকশনাল ডাইমেনশন সেট করব। ক্রস সেকশন ডাইমেনশন বলতে বেড উইডথ, সাইড স্লোপ, ডেপথ, এই জিনিসগুলো আমরা ডিজাইন করব। হ্যাঁ, সো বেড উইডথ বি, সাইড স্লোপ এস, আর ডেপথ হচ্ছে এই জিনিসগুলা আমরা ওই যে ডিসচার্জ যেটা কনভে করবে সেটা আমরা নিয়ে যাওয়ার জন্য বের করব। হ্যাঁ, বেড উইডথ, সাইড স্লোপ আর ডেপথ অফ ফ্লো। এটা আমরা অলরেডি বলেছি যে 3 টাইপের আমাদের চ্যানেল হবে। রিজিড বাউন্ডারি চ্যানেল, যেটাকে আমরা নন ইরোডেবল চ্যানেলও বলবো, যেটা রিজিড থাকবে তার সাইড এবং বেড, যেটা ক্লিয়ার ওয়াটার অলমোস্ট অথবা নো সেডিমেন্ট, যেটাতে অলমোস্ট ক্লিয়ার ওয়াটার পাস করবে এবং কোনো সেডিমেন্ট পাস করবে না, এই টাইপের কন্ডিশন। আর একটা হচ্ছে মোবাইল বাউন্ডারি or erodible channels, এটা হচ্ছে almost clear water carrying clear water which is covered but do not silt। আর একটা হচ্ছে alluvial or mobile boundary channel, এটা হচ্ছে মোবাইল বাউন্ডারি চ্যানেল। হ্যাঁ, আগেরটা কিন্তু erodible channels, carrying sediment, যেটা both scour করবে, যেটা both siltation হবে। হ্যাঁ, scour হবে, siltation হবে। ঠিক আছে, সো আমরা এই 3 টাইপের চ্যানেল ডিজাইন, রিজিড বাউন্ডারি, মোবাইল বাউন্ডারি এবং অ্যালুভিয়াল চ্যানেল। আমরা যে প্যারামিটার গুলো এক এক করে দেখি, চ্যানেলের শেপ কেমন সাজেস্ট করে। শেপ আমরা মোস্টলি রেক্টেঙ্গুলার অথবা ট্রাপিজয়েডাল। আর আমরা একটা মেথড দেখব বেস্ট হাইড্রোলিক সেকশন, সেই চ্যানেলগুলা একটু এটার মধ্যে রাউন্ডেড কর্নার, বা আমরা দেখবে যে একটু পরেই দেখবো যে সেমি সার্কেলটা হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট একটা সেকশন হাইড্রোলিক্যালি। মানে আমরা যদি একটা রেক্টেঙ্গুলার চ্যানেল ডিজাইন করি, এটা যদি আমরা সেমি সার্কেলে নিয়ে আসি, মানে এরকম ভাবে সেমি সার্কেলে, আমার প্যারাবোলিক হয়ে গেছে, বাট এটা যদি সেমি সার্কেলে নিয়ে আসি, এটা হলে হাইড্রোলিক্যালি মোস্ট এফিশিয়েন্ট সেকশন। এটা আমরা প্রুভ করবো আর কি। তো চ্যানেলের শেপ, চ্যানেলের সাইড স্লোপ কেমন হবে, লংগিটিউডিনাল স্লোপ কত দিব, ভেলোসিটি কেমন হলে বেটার হয়, রাফনেস প্যারামিটার যেটা চেজিসি বা ম্যানিং সেন, ফ্লো স্টেট সাবক্রিটিক্যাল কন্ডিশনে যাবে না সুপার ক্রিটিক্যাল কন্ডিশনে যাবে, উই হ্যাভ টু চেক থ্রু ক্যালকুলেশন অফ রুট নাম্বার। আর একটা হচ্ছে ফ্রি বোর্ড। ফ্রি বোর্ডটা হচ্ছে আমাদের সেফটি ফ্যাক্টর। বিল্ডিং ডিজাইন করতে গেলে আমরা যেরকম ফ্যাক্টর অফ সেফটি ইম্পোজ করি 1.5, 1.4, 1.6 এরকম, ঠিক একইভাবে আমরা হাইড্রোলিক যে কোনো জিনিস ডিজাইন করতে গেলে আমরা ফ্রি বোর্ড রাখি। দিস ইজ দ্য সেফটি ফ্যাক্টর। মানে আমার সাপোজ এতটুকু হাইট লাগবে, আমি একটুখানি বাড়িয়ে দেব, যাতে কোনো আনসার্টেন সিচুয়েশন আসলেও যেন ওভারটপিং না করে। এটা হচ্ছে ফ্রি বোর্ড, এক্সপ্রেস ডাইমেনশন রেখে দেওয়া। সো ক্রস সেকশন শেপ হচ্ছে রেগুলার শেপ হচ্ছে যেমন ট্রাপিজয়েডাল, রেক্টেঙ্গুলার অথবা সার্কুলার। তো ট্রাপিজয়েডাল শেপ আমি এটা বলেছি অলরেডি, ট্রাপিজয়েডাল, রেক্টেঙ্গুলার আর সার্কুলার, এগুলাই হচ্ছে ইউজুয়াল শেপ। এটা ডিপেন্ড করবে ডিসচার্জ ম্যাটেরিয়ালের উপর, কি ম্যাটেরিয়াল দিয়ে করছি সেটার উপরে, ডিসচার্জের উপরে। যেমন অল্প ডিসচার্জ পাস করতে হচ্ছে আমরা রেক্টেঙ্গুলারে চলে যাব, সার্কুলারে চলে যাব। বাট বেশি ডিসচার্জ পাস করতে হচ্ছে দেন আমরা ট্রাপিজয়েডালে চলে যাব। এই যে নিচের লাইনে লেখা আছে দেখো, a trapezoidal section is usually used when discharge is large. Trapezoidal section is usually used when discharge is large. For a small discharge, triangular sections are used. ঠিক আছে, ছোট ডিসচার্জ হলে অনেক সময় ট্রায়াঙ্গুলার সেকশন ইউজ করা হয়। ওই যে বেড, ট্রাপিজয়েডালটার হচ্ছে একটা বেড আছে, তাই না? এই যে বেড, এই বেডটা যদি উঠে দাও তাহলে কিন্তু আসলে ট্রায়াঙ্গুলার হয়ে যায়। যখন ভেরি স্মল, এটা ইউজুয়াল ক্যানাল বা ড্রেনের ক্ষেত্রে ইউজ হয় না, এটা ল্যাব স্কেলে ইউজ হয়,
ট্রায়াঙ্গুলার সেকশনটা বা মেজারিং ডিভাইস ইরিগেশন ক্যানালের ছোট সাব ক্যানাল ভাগ পাস করছে, সব ক্ষেত্রে এটা ইউজুয়াল না। ইউজুয়াল হচ্ছে হয় ট্রাপিজয়েডাল বা রেক্টেঙ্গুলার, আর কিছু কিছু ক্ষেত্রে যেমন সুয়েল লাইন, ড্রেন লাইন, এইসব ক্ষেত্রে সার্কুলার সেকশন ইউজ করা হয়। সো আমরা এই 3 টাইপের উপরই মেইনলি কনফাইন্ড থাকি। Rectangular sections are usually used when discharges are small অথবা স্পেসিফিক সিচুয়েশন, যেমন আমরা রক কেটে, হিলি পার্টের রক কেটে যদি নিয়ে যাচ্ছি, বা স্টিপ চুট। চুট হচ্ছে কোনো একটা, সাপোজ আমাদের ড্যাম আছে, ড্যামের পাশ দিয়ে রিভারের একটা হাই স্লোপে পানি উপর থেকে নিচে নামাতে হবে, সেই ক্ষেত্রে আমরা একটা রেক্টেঙ্গুলার চ্যানেল, বাট স্লোপ অনেক বেশি, অনেক স্টিপ। এক্ষেত্রে স্টিপ স্লোপ হলে ভেলোসিটি অনেক বেড়ে যাবে, অবভিয়াসলি আমাদেরকে কংক্রিটিং এর কোনো একটা রেক্টেঙ্গুলার চ্যানেল বানাতে হবে। দ্যাট ইজ কল্ড চুট, স্টিপ চুট অর ক্রস ড্রেনেজ ওয়ার্কস। ক্রস ড্রেনেজ ওয়ার্কটা হচ্ছে ড্রেন আর ইরিগেশন ক্যানাল যখন ক্রসিং করতে, আমরা এটা লেভেল 4 ইরিগেশন কোর্সে আমরা এটা আবার ডিটেইলসে দেখবো। সো এরকম স্পেশাল সিচুয়েশনে আমরা নরমালি রেক্টেঙ্গুলার চ্যানেল ইউজ করি। Channel shape, channel shape meaning such as this equation, it is obvious that conveys বলতে ওই যে আমরা সেকশন ফ্যাক্টর আর কনভেন্স পড়েছিলাম, গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো, কনভেন্স কে কে বলা হয়, কনভেন্স এটা সেকশনের উপর ডিপেন্ড করে। So conveyance of a channel increases as the hydraulic radius increases. High conveyance এর ভিতরে কিন্তু hydraulic radius আছে। সো হাইড্রোলিক রেডিয়াস বাড়লেই, অথবা হাইড্রোলিক রেডিয়াস কখন বাড়বে, হাইড্রোলিক রেডিয়াসের মধ্যে দেখো এরিয়া ওভার ওয়েটেড পেরিমিটার। সো পেরিমিটার যখন ছোট হবে তখনই কিন্তু হাইড্রোলিক রেডিয়াস বেড়ে যাবে, বা এরিয়া বাড়া অথবা পেরিমিটার ছোট হওয়া, হাইড্রোলিক রেডিয়াস বেড়ে যাবে। সো ম্যানিংস বা চেজিস ইকুয়েশনে কনভেন্স বা ইনক্রিজ চ্যানেলের ক্যাপাসিটি তখনই বাড়বে যখন হাইড্রোলিক রেডিয়াস বাড়বে অথবা পেরিমিটার ছোট হয়ে যাবে, ওয়েটেড পেরিমিটার ছোট। সো আমরা চ্যানেলের সাইজের বা ওয়েটেড পেরিমিটার যখন ছোট করতে পারবো, আমার কিন্তু কনভেন্স বেড়ে যাবে, ডিসচার্জ ক্যাপাসিটি বেড়ে যাবে। Thus there is among all channel type, যেগুলো আমরা ক্রস সেকশন টাইপ শিখলাম, রেক্টেঙ্গুলার, ট্রাপিজয়েডাল, যে কোনো ক্রস সেকশন স্পেসিফিক জিওমেট্রিক শেপ অর এরিয়া, একটা অপটিমাম সলিউশন আসতে পারে। মানে সাপোজ আমি যদি রেক্টেঙ্গুলারের কথাই বলি, আমি একটা এরকম শেপ দিতে পারি, অথবা একই ডিসচার্জের জন্য আমি এরকম ভাবে ন্যারো শেপ দিতে পারি, অথবা একই ডিসচার্জ কভার করে আমি এরকম ওয়াইড শেপ দিতে পারি। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে তিনটা দিয়েই ক্রস সেকশন সেম এবং একই ডিসচার্জ পাস করছে, বাট এগুলার ওয়েটেড পেরিমিটার কিন্তু ভ্যারিং। এটার যে ওয়েটেড পেরিমিটার, এটার ওয়েটেড পেরিমিটার কিন্তু আলাদা, এটার ওয়েটেড পেরিমিটার আলাদা, বাট এরিয়া ডিসচার্জ সেম। সো এখানে কোনটা সবচেয়ে বেটার হবে, ডিপ ন্যারো চ্যানেল নাকি শ্যালো ওয়াইডার চ্যানেল নাকি ইউজুয়াল ক্রস সেকশন? এটা হচ্ছে ডিপ ন্যারো, এটা ওয়াইড রেক্টেঙ্গুলার। সো অবভিয়াসলি এটা হয়তো বেটার হবে। আমি এখন চোখের দেখায় বলছি, বাট এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায়। সো আমরা যেটা বলছি যে একটা ডিফারেন্ট টাইপ, মানে আমার ক্রস সেকশন দেখো বলা হচ্ছে 20 স্কয়ার মিটার ক্রস সেকশন ডিজাইন থেকে আসছে। সো আমি এটা একটা 4/5 দিতে পারি, আমি একটা 5/4 দিতে পারি, আমি আরো ভ্যারিং করতে পারি, তাই না? 2/10 দিতে পারি, 10/2 দিতে পারি, সবগুলা কিন্তু ক্রস সেকশন একই 20 20 20 আসছে। এখন কোনটা বেস্ট হবে? It possible যে all channel cross section of a specific geometric shape, different type cross section possible, but এখান থেকে বেস্ট কোনটা হবে এটা আমাকে বের করা শিখতে হবে অ্যাজ ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সো একটা অপটিমাম সেট অফ ডাইমেনশন পসিবল, এবং সেটাই হবে বেস্ট, ইকোনমিক, হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট। সো আমাদেরকে দেখতে হবে সেফ, ইকোনমিক এন্ড কস্ট ইফেক্টিভ এবং হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট, DRAULIC, hydraulically efficient from these sections, তাই না?
এই যে নিচে লেখা আছে হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট সেকশন। হ্যাঁ, এটা দেখা যায় সেমি সার্কেলটা হচ্ছে একটা বেস্ট হাইড্রোলিক সেকশন দেখায়, যেটা কারণ এটা মিনিমাম ওয়েটেড পেরিমিটার আছে, এটা ওয়েটেড পেরিমিটার সবচেয়ে কম হয়ে যায়। রেক্টেঙ্গুলার, ট্রায়াঙ্গুলার সবগুলোর মধ্যে দেখা যায় সেমি সার্কেলটা হচ্ছে বেস্ট হাইড্রোলিক সেকশন হিসেবে ফাংশন করে। তো এখানে দুইটা চ্যানেল দেখানো আছে। বাম পাশের যে ফিগারটা দেখানো হচ্ছে, দেখো এটা একসময় একটা ট্রাপিজয়েডাল চ্যানেল ছিল, স্থির মস্তমতি পানি একটা শেপে, বাট এখানে দেখো কিছু ইরোশন হয়ে গেছে, তাই না? এখানে ট্রাপিজয়েডাল চ্যানেল ছিল, বাট ইরোশন হয়ে এটা একটা স্টেবল শেপে চলে আসছে। সো এটা রিজিড না, ইটস এ মোবাইল বাউন্ডারি টাইপ চ্যানেল। ডান পাশের ফিগারটা দেখো, এটা একটা কাট করে বানানো হয়েছে, তাই না? হিল কাট বা রক কাট, সো মাটিটা অনেক স্টিফ। এই পাশে বাম পাশেরটা দেখো, সাইড স্লোপ যেটা, এটা কিন্তু একটা মাইনর স্লোপ দেওয়া হয়েছে, কারণ এখানে মাটিটা স্টিফ না। বাট এখানে যখন হিল কাট বা রক কাট করা হয়েছে, দেখো স্লোপটা অনেক স্টিফ দুপাশের। কারণ এটা সহজে ভাঙবে না। ইট বিহেভস লাইক এন রিজিড বাউন্ডারি চ্যানেল। এটা ইটস রিজিড, আর এটা হচ্ছে একটা মোবাইল বাউন্ডারি চ্যানেল। এটা একটা রিজিড বাউন্ডারি চ্যানেল। তো রিজিড বাউন্ডারির ক্ষেত্রে আমরা যখন জানি যে ডিপ কাট করা সম্ভব, রক কাট করে স্টিপ স্লোপ নিয়ে আসা সম্ভব, তখন আমরা কিন্তু এরকম ভাবে এটা ইট ফলস আন্ডার রিজিড ক্যাটাগরি, আমরা স্টিপ স্লোপ দিতে পারবো। এবং এটা আসলে অনেক ভিতর পর্যন্ত কাটা হচ্ছে ডিপ আকারে, কারণ হচ্ছে যে ওই যে চ্যানেলের কন্টিনিউটি মেনটেন করার জন্য, স্লোপ মেনটেন করার জন্য। আর বাম পাশেরটা হয়তো একটা মোবাইল বাউন্ডারি, বাট এটা আর্টিফিশিয়াল ক্যানাল, যেটা হচ্ছে মোবাইল বাউন্ডারি কন্ডিশন কনসিডার করে করা হয়েছে, যেটা ইরোশন ডিপোজিশন বোথ প্রোন হয়ে একটা স্টেবল স্টেজে এসেছে, বাট ইটস নট অ্যালুভিয়াল। এখন আসো সাইড স্লোপে। সাইড স্লোপ আমরা কি টাইপের দিব, এটা ডিপেন্ড করবে সোললি অন ম্যাটেরিয়ালের উপরে। আমরা যদি সাপোজ একটা ফিলিং ম্যাটেরিয়াল, এই যে আমাদের ঢাকা শহরে অনেক আবাসন কোম্পানি করে কি, স্যান্ড ফিল করে লো ল্যান্ড গুলাকে ফিল করে সেখানে আবাসন তৈরি করছে। সো এখানে যদি ড্রেনেজ চ্যানেল করতে চাই ফিল ল্যান্ড, তাহলে এখানকার ম্যাটেরিয়াল হচ্ছে সফট। আবার ধরো একটা আদি মাটি আছে, আগেই এরকম ছিল, যেখানে আবাসন ছিল, সেখানে হার্ড অলরেডি হয়ে গেছে, তাই না? সো সোললি ডিপেন্ড করবে সাইড স্লোপ, আমরা যে ম্যাটেরিয়ালের মতো দিয়ে চ্যানেলটা নিয়ে যাচ্ছি। এই যে আগেরটাই দেখো, এখানে বাম পাশেরটা হচ্ছে সফট, তো এখানে খুব একটা মাইনর স্লোপ দেওয়া আছে। ডান পাশেরটা হচ্ছে হিল কাট, সো স্টিপ স্লোপ দেওয়া সম্ভব হয়েছে। সো সোললি ডিপেন্ড করবে ম্যাটেরিয়ালের উপর। So in many unlined earthen canal, unlined বলতে কোনো আর্টিফিশিয়াল কংক্রিটিং বা মেসোনারি করা নেই, এই টাইপের ক্যানালে সাইড স্লোপ আমরা নরমালি 1:5 1.5:1 প্রোভাইড করি। হ্যাঁ, একটু ধরো সো অনেক আনলাইন্ড আর্থন ক্যানালে আপনি কি কিছুক্ষণ ওয়েট করবেন না চলে যাবেন? তাহলে আমি ক্লাসটা শেষ করে কথা বলছি। So in many unlined earthen canal, আমরা নরমালি earthen canal, হ্যাঁ, এটা কিন্তু রিজিড না, সো সাইড স্লোপ যেতে হবে মাইনর, সো 1.5:1 2:1 এরকম যেতে হবে। বাট সাইড স্লোপ 1:1 আমরা প্রোভাইড করতে পারি যখন কোহেসিভ শ্রেণী, মানে যত স্টিপের দিকে আসবে আমরা স্টিপ স্লোপের দিকে যেতে পারি। আর হচ্ছে যত সফট ম্যাটেরিয়ালের উপর যাবে তখন আমাদের মাইনর স্লোপ দিতে হবে, তাই না? শক্ত হলে আমরা স্টিপ স্লোপে যাব, যত সফট হবে আমরা এরকম ভাবে মাইনর স্লোপে যাব।
এখানে দুটো শব্দ ইউজ করা হয়েছে, এটা হয়তো তোমাদের কাছে একটু অপরিচিত। একটা হচ্ছে লাইনড ক্যানাল আর একটা হচ্ছে আনলাইনড ক্যানাল। লাইনড ক্যানাল বলতে যেগুলা রিজিড বা হচ্ছে আমরা সাইডে কংক্রিট, মেসোনারি, আর্টিফিশিয়াল ক্যানাল যেগুলা বা উডেন, আমাদের ল্যাবে যে ফ্লুম আছে, দিস আর লাইনড ক্যানাল। ওপেন চ্যানেল ফ্লো হচ্ছে বাট সাইডে গ্লাস দেওয়া আছে, সো ইটস এ লাইন ক্যানাল, যেখানে ইরোশন হবে না। আনলাইন ক্যানাল বলতে মাটি যেগুলো লাইনিং ম্যাটেরিয়াল থাকে না। সো লাইন ক্যানালে এটার লাইন আনলাইনের অনেক সুবিধা অসুবিধা আছে। লাইন ক্যানালে আমরা ভেলোসিটি হাই নিতে পারি, আনলাইন ক্যানালে ভেলোসিটি কম দিতে হবে। সো লাইন ক্যানালের ক্ষেত্রে আমরা হচ্ছে হাই ভেলোসিটি নিতে পারি। হাই ভেলোসিটি নিলে আমার কিন্তু ডাইমেনশন কমে আসবে, সাইজ ছোট হয়ে যাবে, হাই ইরোশন হবে না, কস্ট একটু বাড়বে, বাট সাইজ বা অন্যান্য সুবিধার কারণে এটা মেইনটেনেন্স কস্ট কমে যাবে, লং টাইম সাস্টেন করে। সো লাইন ক্যানালের অনেকগুলো সুবিধা আসে, বাট অসুবিধা হচ্ছে কস্ট বেড়ে যাবে। সো লাইনিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয় কংক্রিট, মেসোনারি, উড, মেটাল, তারপরে হচ্ছে গ্লাস, এই টাইপের ম্যাটেরিয়াল গুলো। হ্যাঁ, স্টোন পিচিং করেও দেওয়া হতে পারে, অনেক সময় বিটুমিনাস ম্যাটেরিয়াল দেওয়া যেতে পারে। সো যখন লাইন ক্যানাল হবে, দিস ইজ বিহেভস লাইক এন রিজিড, আমরা সাইড স্লোপ নিতে পারি স্টিপার কম্পেয়ার টু আনলাইন ক্যানাল। আর স্টিপার স্লোপ নরমালি আমাকে একটা জিনিস বলো, যে যখন কোন একটা জায়গা ফিল করা ম্যাটেরিয়াল, এই আমাদের পাশে মিরপুর ডিওএইচএস আছে, একসময় এটা কিছু অংশ ছিল, কিছু অংশ পানিতে ছিল, পানির পার্ট গুলা কি করা হয়েছে, ফিল করা হয়েছে। ফিল যেখানে করা হচ্ছে সেগুলা কিন্তু সফট, বসুন্ধরা আবাসিক এলাকা, পূর্বাচল, উত্তরার দিকে, এগুলা কিন্তু ফিল ম্যাটেরিয়াল, তাই না? ফিল করলে সফট। এখন আমি যদি এখানে ফিল করা ম্যাটেরিয়ালের উপরে আমরা একটা কেটে ইরিগেশন বা ড্রেনেজ চ্যানেল করছি, তাহলে আমাকে সফটের মধ্যে ধরে নিতে হবে। সো আমাকে স্লোপ দিতে হবে মাইনর স্লোপ। বাট যেখানে অরিজিনাল মাটি আছে, হার্ড মাটি আছে, যেটা ফিল করা না, যেখানে আমি কাট করে ক্যানাল করছি, সেটা ইউজুয়ালি শক্ত মাটি। সো আমরা তখন স্টিপার স্লোপ দিতে পারবো। সো লাস্ট লাইনটার মানে হচ্ছে এটা, স্টিপার স্লোপ ক্যান বি প্রোভাইডেড ফর ক্যানালস ইন কাটিং, যেগুলো কেটে ক্যানাল করা হচ্ছে, কম্পেয়ার টু ক্যানালস ইন ফিলিং। ফিলিং বলতে আমরা ফিল করে যে ক্যানালগুলো তৈরি করছি, ঠিক আছে? এখানে একটা সাইড স্লোপের রেঞ্জ দেওয়া আছে। আমরা যদি কাট করি আর আমরা যদি ফিল করি, ফিল করলে এগুলা নরমালি সফট কনসিডার করা হয়, আর কাট করলে রিলেটিভলি স্টিফ। সো এখানে হার্ড ক্লে, গ্রাভেল, দেখো যে যদি গ্রাভেলের মধ্য দিয়ে আমরা যদি কাট করি, আমরা যদি ফিল করি, তাহলে সবসময় দেখো যে স্লোপ এটা থেকে এটা কিন্তু মাইনর স্লোপ, এটা কিন্তু স্টিপ স্লোপ। হ্যাঁ, সফট ক্লে বা অ্যালুভিয়াল সয়েল এখানে 1:1, এখানে 2:1। স্যান্ডি, লুম, রকি, হার্ডি, এই ভ্যালু তোমার মুখস্থ করার তোমাদের কোনো দরকার নেই। তোমরা জাস্ট দেখবে যে কোনটা বেশি কোনটা কম, ফিজিক্যালি বোঝার চেষ্টা করো, মুখস্থ করার দরকার নেই। সাইড স্লোপ নরমালি পরীক্ষায় প্রবলেমে দেওয়া থাকে আর কি। হ্যাঁ, সো আমরা সোফার যতটুকু ডিসকাস করলাম সেটা হচ্ছে প্রিলিমিনারি কিছু কনসেপ্ট, টাইপ অফ চ্যানেল, কি টাইপের ক্রস সেকশন আমরা প্রোভাইড করি, কখন আমরা স্টিপ স্লোপ দিতে পারবো, কখন আমরা মাইনর স্লোপ দিব, মেটেরিয়াল টাইপ, ভেলোসিটি, লাইন, আনলাইন ক্যানাল, মোস্ট এফিশিয়েন্ট, হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট সেকশন, এই টাইপের কিছু জিনিস আমরা সোফার ডিসকাস করলাম। তো তোমরা একটা ব্রেক নাও, নিয়ে আমরা হচ্ছে 12টার সময় আবার ক্লাসটা শুরু করবো আর কি। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। তোমাদের দেখছি অ্যাটেন্ডেন্স একটু কমে গিয়েছে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? Yes sir. Okay, let's resume the class.
তো আমরা যে প্যারামিটার গুলা উই আর ডিসকাসিং তার মধ্যে একটা ছিল সাইড স্লোপ, এই পর্যন্ত এসে লাস্ট ক্লাসে শেষ করেছিলাম। এখন লঙ্গিটিউডিনাল স্লোপ। হ্যাঁ, সাইড স্লোপ বলতে কিন্তু বোঝাবে সাপোজ একটা ট্রাপিজয়েডাল চ্যানেলের সাইড স্লোপ এটা, হ্যাঁ, লং বা একটা ট্রায়াঙ্গুলার চ্যানেলের সাইড স্লোপ। আর লঙ্গিটিউডিনাল স্লোপ বলতে বোঝাবে অ্যালং দ্য চ্যানেল লেংথ, মানে এই যে চ্যানেলের যে আমরা জাস্ট গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লোতে পড়েছিলাম মাইল্ড, স্টিপ, ক্রিটিক্যাল যে চ্যানেল, এই যে লঙ্গিটিউডিনালি যে স্লোপ থাকবে যার কারণে গ্র্যাভিটিতে পানি ফ্লো করবে, দিস স্লোপ। এটা ডিপেন্ড করবে টোপোগ্রাফির উপরে, আমি কোন জায়গা দিয়ে নিয়ে যাচ্ছি, আমি কি হিলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি নাকি আমি একটা বিরান মাঠের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সো আমার টোপোগ্রাফি, ওই যে জায়গা দিয়ে ক্যানালটা কনস্ট্রাক্ট করব সেই জায়গার টোপোগ্রাফি কেমন, আমি এনার্জি হেড কি চাচ্ছি, আমি পারপোজ অফ দা চ্যানেল কি চাচ্ছি। তো সাপোজ আমি একটা ইরিগেশন পারপোজে চ্যানেলটা ইউজ করব নাকি ড্রেন পারপোজে ইউজ করব নাকি আমি একটা ড্যামের সাইড দিয়ে উপর থেকে পানি নিচে নামাবো। যদি ড্যামের সাইড দিয়ে উপর থেকে নিচে নামাই তাহলে আমার লঙ্গিটিউডিনাল স্লোপ অনেক স্টিপ দিতে হবে, একদম এরকম স্টিপ স্লোপ যাবে। আমি একটা ইরিগেশন পারপোজে জন্য নিয়ে যাব তখন আমার এনার্জি একটা ফ্যাক্টর, হ্যাঁ, সো আমরা খুব মাইনর একটা স্লোপে নিয়ে যাব। সো ডিপেন্ড করবে টোপোগ্রাফির উপরে, এনার্জি স্লোপের উপরে। আবার যত হিলে আমরা যে ছবিটা দেখেছিলাম ডান পাশের হিল কাট, এখানে কিন্তু অনেকখানি কেটে নিচে নামাতে হচ্ছে স্লোপ মেনটেন করার জন্য, তাই না? স্লোপ ডিপেন্ড করবে টোপোগ্রাফির উপরে, এনার্জি হেড, যে টোটাল এনার্জি হেড আমরা কি রাখতে চাই, আর হচ্ছে কি পারপোজে আমরা চ্যানেলটা ইউজ করছি। তো এখানে নিচে উদাহরণস্বরূপ বলা আছে যেমন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, এই যে আমাদের কাপ্তাই ড্যাম আছে না, কাপ্তাই ড্যাম, এখানে কর্ণফুলী রিভার চলে গেছে, এটার উপরে এখানে ড্যাম আছে। সো এই কাপ্তাই ড্যাম আমরা যদি ক্রস সেকশন দেখি, সো সাপোজ এটা হচ্ছে একটা ড্যামের ক্রস সেকশন। সো এই ড্যাম নরমালি ড্যামের উপর দিয়ে কখনো পানি অ্যালাউ করা হয় না। সো সাপোজ এই পর্যন্ত কাপ্তাই লেকে পানি ওঠে, এই পর্যন্ত। সো এখানে ভিতর দিয়ে পানি পাস করার জায়গা আছে, যেটা দিয়ে এখানে টারবাইন রোটেট করে এনার্জি জেনারেট করা হয়। নরমালি ড্যামে স্পিলওয়ে থাকে, স্পিলওয়ে দিয়ে এক্সেস ওয়াটারটা বেরিয়ে আসে। পেপারে পড়বে যখন অনেক বৃষ্টি হয় লেখা দেখবে যে স্পিলওয়ের সবগুলা গেট খুলে দেওয়া হয়েছে। এই যে স্পিলওয়ে দিয়ে যে পানি আসে বা সাইড চুট গুলা দিয়ে যে পানি আসে সেই সব ক্ষেত্রে অনেক স্টিপ স্লোপ রাখা হয়, সেটা এখানে বলা হয়েছে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার ক্যানেল হাই হেড এট দ্য পয়েন্ট, মানে এখানে হাই থাকবে, সেখান থেকে এখানে আনতে হবে, সো এটা খুব স্টিপ থাকবে। So longitudinal channel slope should be high delivery desirable and maximum channel slope should be used. Whereas যদি আমরা ইরিগেশন ক্যানালে চ্যানেল স্লোপে বলি তাহলে যত ছোট দেয়া যায় তত বেটার। তাহলে আমরা হাইয়েস্ট কমান্ড বলতে একটা ক্যানালের আমরা ইরিগেশন ক্যানালের পাশে কত দূর পর্যন্ত পানি নিতে পারবো, কমান্ড এরিয়া বাড়াতে পারবো, দ্যাট ইজ দা হাইয়েস্ট কমান্ড। যত মাইনর স্লোপ এটা লাগবে না, অনেক সবার জন্য একই। তো কমান্ড বলতে এখানে বোঝাচ্ছে যে আমরা একটা ইরিগেশন পারপোজে যখন ইউজ করব সে তার আশেপাশে কত বড় এরিয়া সে কভার করতে পারবে। হ্যাঁ, সো ইরিগেশন চ্যানেলে এই জন্য নরমালি যত মাইনর স্লোপ পসিবল তত স্লোপ প্রোভাইড করা হয়। যেমন 1 in 4000 থেকে 1 in 20,000। হ্যাঁ, 20,000 মানে কিন্তু অনেক স্লোপ। আমাদের ড্রেনেজ চ্যানেল গুলাতে নরমালি 1 কিলোমিটারে 1 মিটার রাখা হয়, 1 in 1000। ড্রেন আশেপাশে যে রাস্তার পাশ দিয়ে যে সার্কুলার ড্রেন গুলো দেখো না, এগুলো নরমালি 1 in 1000, মানে 1 কিলোমিটারে 1 মিটার রাখা হয়, স্লোপ রাখা হয়। হ্যাঁ, সেখানে ইরিগেশন ক্যানালে 1 in 4000, 1 in 5000 এরকম একটা স্লোপ রাখা হয়। ঠিক আছে, বেশি স্লোপ রাখলে
পানি দ্রুত মুভ করে যাবে, পানি পাস করে যাবে। কম স্লোপ রাখলে পানি আস্তে আস্তে পাস করবে, হাইট বেশি হবে, সো এটার চারি সাইড দিয়ে কমান্ড এরিয়া বাড়ানো যাবে। চারি সাইডের ছোট ছোট ক্যানাল গুলোতে পানি পাস করে দিয়ে ইরিগেশন কমান্ড এরিয়া বাড়ানো যাবে। সো আমরা লঙ্গিটিউডিনাল স্লোপ সম্পর্কে জানলাম। এখন আসলে ভেলোসিটি, এটা হচ্ছে অনেক, আচ্ছা এই যে টার্ম গুলো আমরা শিখছি এগুলা থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন আসে, হ্যাঁ, যে ডিফাইন দ্য ফলোইং টার্ম বা ডিসকাস দ্য লঙ্গিটিউডিনাল স্লোপ, সাইড স্লোপ, লাইনিং অর আনলাইনড ক্যানাল, তোমার সুবিধা অসুবিধা বিটুইন লাইনড এন্ড আনলাইনড ক্যানালস, এই টাইপের ছোট ছোট প্রশ্ন আসবে কিন্তু। So minimum permissible on non-silting velocity, হ্যাঁ, এটা দুই রকম ভেলোসিটি আছে। আমরা একটা মিনিমাম ভেলোসিটি আমরা যেটাকে বলি সেটা হচ্ছে লোয়েস্ট ভেলোসিটি অফ ফ্লো, যেটা নরমালি 0.6 থেকে 0.9 মিটার পার সেকেন্ড, যেটা 2 থেকে 3 ফিট পার সেকেন্ড, এটাকে বলা হয় নন সিল্টিং ভেলোসিটি। মানে এর থেকে কমে গেলে সিল্টেশন শুরু হবে, ভেজিটেশন গ্রোথ হবে, হ্যাঁ। সো সেডিমেন্ট, পানিতে যদি সেডিমেন্ট থাকে তাহলে ওই সেডিমেন্ট গুলো এর থেকে ভেলোসিটি কমে গেলে ও সেটেল করে যাবে, অলমোস্ট স্টিল ওয়াটার, অথবা ওখানে ভেজিটেশন গ্রোথ হবে, ঘাস, পানির নিচের ঘাস বা অন্যান্য জিনিস গ্রো করবে, হ্যাঁ। সেটাকে বলা হচ্ছে নন সিল্টিং ভেলোসিটি বা মিনিমাম পারমিসিবল ভেলোসিটি, এর থেকে কম আর দেওয়া যাবে না। সো এটা একটা রেঞ্জে আছে 0.6 থেকে 0.5, এটার এভারেজে অনেক সময় 2.5 ফিট পার সেকেন্ড বা 0.75 মিটার পার সেকেন্ড কনসিডার করা হয়, যেটা ভেজিটেশন গ্রোথকেও কভার করবে আর কি। আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, আমি এর থেকে বেশি ভেলোসিটি আর দিতে পারবো না, হ্যাঁ, যে এর থেকে বেশি ভেলোসিটি দিলে ইরোশন হবে। হ্যালো, আমরা ক্লাস করতে আধা ঘন্টা লাগবে। ম্যাক্সিমাম ভেলোসিটি বা নন ইরোডিবল ভেলোসিটি, ম্যাক্সিমাম পারমিসিবল ভেলোসিটি অর নন ইরোডিবল ভেলোসিটি, এটা হচ্ছে হাইয়েস্ট মিন ভেলোসিটি দ্যাট উইল নট কজ ইরোশন। মানে আমরা ভেলোসিটি বাড়ালে তো একটা সময় যে ইরোশন শুরু হবে, তাই না? সো আমরা ম্যাক্সিমাম কতটুকু পারমিসিবল ভেলোসিটি দিব, তার বেশি হলে কিন্তু ইরোশন শুরু হবে। সো নরমালি যে ফর ব্রিক আর কংক্রিট টাইল লাইনিং, যে ব্রিকের বা কংক্রিটের লাইনিং বা সেই রকম ক্ষেত্রে আমরা 2 মিটার পার সেকেন্ড পর্যন্ত অ্যাভয়েড ইরোশন করে আমরা প্রোভাইড করতে পারি, হ্যাঁ। পিওর রেইনফোর্সড কংক্রিট হলে এর থেকেও আরেকটু বাড়ানো যায় আর কি। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে 0.75 মিটার পার সেকেন্ড থেকে আমরা যদি 2 মিটার পার সেকেন্ড এই রেঞ্জে রাখি তাহলে আমাদের কিন্তু আমরা সেফ থাকবো, মানে সিল্টিং, ভেজিটেশন এটাও হবে না, আবার ইরোশনও হবে না। সো এই রেঞ্জ ভেলোসিটিকে বলা হয় নন সিল্টিং নন ইরোডিং ভেলোসিটি। নন সিল্টিং মানে এর থেকে 0.75 এর নিচে বা 0.61 এর নিচে নেমে গেলে এটা হচ্ছে সিল্টেশন শুরু হবে। সো এটার উপরে গেলে উই ক্যান কল ইট নন সিল্টিং ভেলোসিটি বা মিনিমাম পারমিসিবল ভেলোসিটি। আর যেটার উপরে চলে গেলে ইরোশন শুরু হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ, এটার উপরে গেলে ইরোশন শুরু হবে। সো এই রেঞ্জটাকে আমরা বলছি নন সিল্টিং নন স্কাউরিং ভেলোসিটি। তো এখানে ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে আমরা দেখো যে যদি ফাইন স্যান্ড হয় তাহলে আসলে এর থেকে বেশি ভেলোসিটি দিলে এটা ইরোশন শুরু হয়ে যাবে। স্যান্ডি লুম বা সিল্টি লুম, লুম সয়েল মেইনলি মিক্স সয়েল গুলাকে লুম বলা হয়। সিল্ট ক্লে, স্যান্ডি লুম বলতে এর মধ্যে স্যান্ডের পরিমাণ বেশি আছে, সিল্টি লুম বলতে স্যান্ড সিল্ট ক্লে সিল্টের পরিমাণ বেশি আছে। সো এগুলো সফট সয়েল বাট ফাইন স্যান্ডের থেকে একটু বেশি, সো এটা আরেকটু বেশি রাখা যায়। স্টিফ ক্লে হলে দেখো আরো বেশি ভেলোসিটি আমরা উই ক্যান প্রোভাইড। গ্রাভেল হলে আরেকটু, বা এই যে ক্লে রেঞ্জে হার্ড রক হলে উই ক্যান প্রোভাইড ভেরি হাই ভেলোসিটি। ব্রিক মেসোনারি যেমন সয়েল সিমেন্ট পয়েন্টিং করে মানে ফাঁকগুলো গ্যাপ ফিল আপ করে দিলে উই ক্যান প্রোভাইড 2.5 থেকে 4। কংক্রিট করলে কিন্তু আমরা অনেক বেশি রাখতে পারি, স্টিল করলে আরো বেশি রাখতে পারি। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভেরি হাই ভেলোসিটি মেইনটেইন করে, যেটা ইরোশন হয় না। ঠিক আছে, সো এখানে আমরা যে নন সিল্টিং নন স্কাউরিং যে কনসেপ্টটা সেটা নরমালি সেডিমেন্ট
যাতে না সিল্ট সেডিমেন্টেশন হয়, ভেজিটেশন যাতে না গ্রো করে, বা নরমালি ইরোশন যাতে না হয়, সেই টাইপের একটা কনসেপ্ট থেকে। বাট ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে সাম ম্যাটেরিয়াল ক্যান প্রোভাইড হাই ভেলোসিটি, যেমন স্টিল বা কংক্রিট। এরপরে আসো ফ্লো স্টেট। ফ্লো স্টেট হচ্ছে ইট ইজ ডিজায়ারেবল টু মেনটেন সাবক্রিটিক্যাল ফ্লো state in the channel having a Froude number range of 0.3 to 0.4. It is desirable to maintain subcritical flow. Maintain subcritical flow state in the channel having a Froude number range of 0.3 to 0.4. So, আমরা যদি সুপারক্রিটিক্যালে যাই, সুপারক্রিটিক্যাল স্টেট আসলে আনস্টেবল হয়, ক্রিটিক্যাল তো আসলে সাস্টেইন করে না। সো ফ্লুইড নাম্বার যদি 1 এর কাছাকাছি হয়ে যায় ক্রিটিক্যালের কাছে, তাহলে ফ্লো বিকামস আনস্টেবল, ওয়েভি, এবং লার্জ ডিস্টারবেন্স হয় বেন্ডের কাছে। আনস্টেবল বা সারফেস ওয়েভি হয়ে যাবে ক্রিটিক্যালের কাছাকাছি, বা যখন চ্যানেলে বেন্ড থাকবে তখন এই বেন্ড গুলাতে হচ্ছে যে ডিস্টার্বড হবে। সেই জন্য নরমালি সাবক্রিটিক্যাল স্টেটে রেখে ডিজাইন করা হয়। সো আমরা চ্যানেল ডিজাইনের পরে ভেলোসিটি বের করে আমরা ফ্লুইড নাম্বার V or over root over G depth এটা দিয়ে ফ্লুইড নাম্বার বের করে দেখবো যে এটা সাবক্রিটিক্যাল স্টেটে আছে কিনা, বা লেস দ্যান 1 আছে কিনা। বাট বেস্ট হচ্ছে 0.3, 0.4, 0.5 এই রেঞ্জে রাখা, মোস্ট স্টেবল রেঞ্জ 0.3, 0.4 এগুলোতে রাখা। Freeboard, most likely this is the last one, freeboard. So freeboard হচ্ছে যে ভার্টিক্যাল ডিসটেন্স যেটা আমরা ডিজাইনের পরে একটা ডিসটেন্স রাখি টপ অফ দ্য চ্যানেল। সাপোজ আমার একটা ক্রস সেকশন আসছে 12 স্কয়ার মিটার ক্রস সেকশনের এরিয়া ডিজাইন করার পরে, সো আমরা 3 মিটার হচ্ছে ডেপথ দেব বা হাইট দেব ইনটু 4 মিটার হচ্ছে ওয়াইড করব, 3 ইনটু 4। সো এরকম ভাবে 3 ইনটু 4 এরকম একটা রেক্টেঙ্গুলার চ্যানেল দেব। এটা হচ্ছে আমার ডিজাইন থেকে আসছে। বাট আমরা নরমালি একটা সেফটি ফ্যাক্টর হিসেবে একটা ফ্রি বোর্ড রাখতে। সেফটি ফ্যাক্টর কেন? হঠাৎ করে বাতাস আসলো, ওয়েভ জেনারেট হলো, যখন একদম ফুল ফ্লো হবে তখন এটা ওভারটপিং হতে পারে, অথবা উইন্ড হাইড্রোলিক জাম্প হলো ওভারটপিং হতে পারে, বা বেন্ডের ক্ষেত্রে এসে দেখা যায় এক সাইডের থেকে আরেক এন্ডে এসে ওভারটপিং হতে পারে। সেই জন্য আমরা ডিসচার্জের উপর ভিত্তি করে এই হাইটটাকে আরেকটু বাড়িয়ে দিই। এটাই হচ্ছে সেফটি ফ্যাক্টর বা ফ্রি বোর্ড। পানির ওয়াটার চ্যানেলের ক্ষেত্রে এটাকে ফ্রি বোর্ড বলা হয়। ফ্রি বোর্ড ডিপেন্ড করে ডিসচার্জের উপরে। যখন ভেরি লো ডিসচার্জ তখন আমরা নরমালি 0.45 মিটার, 0.75 থেকে 1.5, তখন 0.6 মিটার। নরমালি এই রেঞ্জে আমাদের মোস্ট অফ দ্য ইরিগেশন এন্ড ড্রেনেজ ক্যানাল পড়ে যায়। সো আমরা 0.75 মিটারের মতো, এটা এক্স্যাক্টলি এই ফিগার না, রাউন্ড ফিগারের জন্য সাপোজ 0.71, 72 বা 0.77 এরকম নিতে হচ্ছে। আমরা এরকম করে শেপটাকে রাউন্ড ফিগারে নিয়ে আসি। আর 0.85 এর উপরে গেলে অ্যারাউন্ড 1 মিটারের কাছাকাছি আমরা একটা ফ্রি বোর্ড রাখি। এটা যে অ্যাবসলিউটলি এই ভ্যালু রাখতে হবে তা না, এটা একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, বাট এটার কাছাকাছি রাখা রিকমেন্ডেড। অথবা যে 5% to 10-30% ডেপথ অফ দ্য ফ্লো আমরা ফ্রি বোর্ড হিসেবে কনসিডার করতে পারি। এটা কি কি কারণে রাখা হবে আমি একটু বলেছিলাম, সেটা হচ্ছে উইন্ড, যেটা কারণে ওয়েভ জেনারেট হতে পারে। যদি টাইড থাকে তাহলে হাই টাইড, লো টাইডের এই সিনারিওতে কিছু পানি বেড়ে যেতে পারে। সুপার এলিভেশন এক বেন্ডে হয়, হাইড্রোলিক জাম যদি হয়, সেডিমেন্টেশনে হয়ে চ্যানেলের বেডে এখানে সেডিমেন্টেশন হয়েছে, ক্যাপাসিটি কমে গেছে, সো আমাদের পরে পানির লেভেল বেড়ে যাচ্ছে। তারপরে টেম্পোরারি মিস অপারেশন, যে হঠাৎ করে ইরিগেশন ক্যানেলে আমার 30 মিটার কিউব পার সেকেন্ডের জন্য ডিসচার্জ ডিজাইন করে, যে হঠাৎ করে 40 মিটার কিউব পার সেকেন্ড পাস হয়ে গেছে মিস্টেক বাই মিস্টেক। এসব কারণে আমরা এই ফ্রি বোর্ড বা সেফটি ফ্যাক্টর অ্যালাউ করি। সেফটি ফ্যাক্টর হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স, এটা হচ্ছে একটা ভার্টিক্যাল ডিসটেন্স বিটুইন টপ অফ দ্য চ্যানেল এন্ড ওয়াটার সারফেস। সো এটা ওয়াটার সারফেস এবং টপ অফ দ্য চ্যানেলের মধ্যে, ডিজাইন সারফেস থেকে টপ অফ দ্য চ্যানেল আমরা যেটুকু রাখছি দ্যাট ইজ দ্য ফ্রি বোর্ড। ফ্রি বোর্ড।
সো এটুকু হচ্ছে আমাদের সোফার প্রিলিমিনারি ডিসকাশন। আমরা হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ড দেখলাম, ম্যানিং স্টেজেস ইকুয়েশন সম্পর্কে জানলাম, কি কি ডাইমেনশন আমাদের সেট করতে হবে এগুলো সম্পর্কে শিখলাম, 3 টাইপের চ্যানেল, এগুলোর একটু ভেরিয়েশন কেমন এটা আমরা শিখলাম, তারপরে এই প্যারামিটার গুলো এক এক করে আমরা কভার করলাম সোফার। এখন ফার্স্ট মেথডটা হচ্ছে রিজিড বাউন্ডারি চ্যানেল। আমরা এটা রিজিড বাউন্ডারিটা একটু দেখে আমরা আজকের ক্লাস স্টপ করব। ফার্স্ট হচ্ছে রিজিড বাউন্ডারি, এটা লাইনড চ্যানেলের ক্যাটাগরিতে পড়বে এবং এটা বিল্ড আপ আনলাইন চ্যানেল। লাইন চ্যানেল বলতে যেটা সাইড বেড, কংক্রিট, মেসোনারি, স্টোন পিচিং এরকম ভাবে করা লাইন ক্যানাল। আর যদি বিল্ড আপ আনলাইন ক্যানাল মানে যেগুলার মাটি, শক্ত মাটি কেটে করা হচ্ছে, হিল কাট করে করা হচ্ছে, রক কেটে ক্যানাল নেওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে বিল্ড আপ আনলাইন ক্যানাল। মানে এগুলো লাইনিং ম্যাটেরিয়াল দিচ্ছি না, বাট অলরেডি এটা বিল্ড হয়ে আছে, শক্ত হয়ে আছে। এইগুলা রিজিড বাউন্ডারি বা নন ইরোডেবল চ্যানেলের ক্যাটাগরিতে পড়বে। আমরা সরাসরি ম্যানিংস এবং চ্যাজিস ফর্মুলা ইউজ করে আমরা ডিজাইন করতে পারবো। মেইনটেইন এ ভেলোসিটি হুইচ ইজ নট কজ সেডিমেন্টেশন, আমাদের ওই যে নন সিল্টিং নন স্কাউরিং ভেলোসিটি মেনে করতে হবে। এখানে লাইনিং ম্যাটেরিয়াল বলতে কংক্রিট, স্টোন, ব্রিক, মেসোনারি, স্টিল, আয়রন, টিম্বার, গ্লাস, প্লাস্টিক, জিওটেক্সটাইল, বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করা যেতে পারে লাইনিং ম্যাটেরিয়ালতে। এই যে লাইনিং এর ডিজাইনটা আমি অলরেডি আগে কভার করেছি। অনেক সময় এই অ্যাডভান্টেজ গুলো পরীক্ষা লিখতে আসে, প্রশ্ন থাকে, যেমন হাই ভেলোসিটি মেইনটেইন করা যায়, সিপিএস কমিয়ে আনা যায়, পার্কুলেশন লস থাকবে না। হ্যাঁ, এটা একটা বিগ অ্যাডভান্টেজ। সো আমরা যদি যখন একটা ইরিগেশন ক্যানাল কনস্ট্রাক্ট করি, তোমরা নেক্সট ইয়ারে 4-1 ইরিগেশন চ্যাপ্টার কোর্সটা পড়বে, দেখবে 30-40% পানি ইনফিল্ট্রেশন বা পার্কুলেশন সিপেজ হয়ে লস হয়ে যায়। সো আমরা এই লসটাকে কমিয়ে আনতে পারি। তারপর হচ্ছে রিডিউস লস অফ অপারেশন এন্ড মেইনটেন্স কস্ট। অপারেশন মেইনটেন্স কস্ট অনেক কমে যায় লাইনিং করলে, স্টেবিলিটি অফ দ্য চ্যানেল মেইনটেইন করা সম্ভব। সো দেয়ার আর লট অফ অ্যাডভান্টেজেস অফ লাইনিং চ্যানেল। মূল ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কস্ট, লাইনিং ম্যাটেরিয়ালের কস্ট ইনভলভড। সো ডিজাইন প্রসিডিওর হচ্ছে অনেক ইজি। আমরা যদি ম্যানিংস এন ইউজ করি, ম্যানিংস ইকুয়েশন, তাহলে আমাদের এন এর ভ্যালু লাগবে। আমরা যদি চেজিস ইকুয়েশন ইউজ করি তাহলে আমাদের সি এর ভ্যালু লাগবে। সো এই দুইটা ভ্যালু বইয়ে ম্যাটেরিয়াল উপর ভিত্তি করে একটা চার্ট দেওয়া আছে, সেখান থেকে ইউজ করা যেতে পারে। মুখস্থ করার দরকার নেই, এটা পরীক্ষা দিয়ে দেওয়া থাকবে। আর আমাদের একটা লংগিটিউডিনাল স্লোপ কনসিডার করতে হবে। এই স্লোপ যদি পরীক্ষা মোস্টলি দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে তাহলে ধরে নিবে। যদি লাইন ক্যানাল হয় তাহলে 1:1000 ধরে নিবে। যদি আনলাইন ক্যানাল হয়, ইরিগেশন ক্যানাল হয়, 1:4000, 1:5000 এরকম ধরে নিবে। সো এরপরে আমরা ওই যে আমাদের ডিসচার্জ ইকুয়েশন হচ্ছে 1/n r⁻² s⁻²। সো এটা যদি আমরা এই যে ar⁻² কে আলাদা করি, ar⁻², তাহলে হবে হচ্ছে n³/√s। সো আমরা প্রথমে এই যে সেকশন ফ্যাক্টর ar⁻², যেটা n³/√s, এটা থেকে আমরা, অথবা যদি চেজিস ইকুয়েশন হয় তাহলে হচ্ছে ar⁻½ হচ্ছে q/c√s। এটা চেজিস আর ম্যানিংস এর ক্ষেত্রে দুই রকম আসে আর কি। আমরা ফার্স্ট ডিসচার্জ দেওয়া থাকবে n এবং s0, এটা দেওয়া থাকবে, অথবা আমরা অ্যাসিউম করে নিব ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে লংগিটিউডিনাল স্লোপ ধরে নিব এবং এই সেকশন ফ্যাক্টর বের করব। এরপরে আমরা ডিফারেন্ট এইচ এর ভ্যালু নিব, নিয়ে আমরা আলটিমেটলি এই সেকশন ফ্যাক্টরের কাছাকাছি আমরা আসবো। আর আমরা ট্রাপিজয়েডাল না রেক্টেঙ্গুলার ধরে নিব, এটা আমাদেরকে আগেই ঠিক করে নিতে হবে যে ট্রাপিজয়েডাল চ্যানেল না রেক্টেঙ্গুলার চ্যানেল। তাহলে আমরা ডিফারেন্ট হেড বা এইচ আমরা কনসিডার করে নিয়ে আমরা সেকশন ফ্যাক্টর ক্যালকুলেট করে এই ক্যালকুলেটেড সেকশন ফ্যাক্টরের সাথে আমরা মেলাবো। মিলিয়ে যখন কাছাকাছি আসবে, উই ক্যান কনসিডার দ্যাট ইজ দ্য ডেপথ অফ দ্য চ্যানেল। হ্যাঁ, আর হচ্ছে আমাদের চেক দিতে হবে মিনিমাম পারমিসিবল ভেলোসিটি। শুধু ক্রস সেকশন বের করলে হবে না, ক্রস সেকশন ডিসচার্জ যেহেতু আছে, ক্রস সেকশন বের করার পরে আমাদের ভেলোসিটি বের করে আমাকে দেখতে হবে যে মিনিমাম পারমিসিবল ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি এটার মধ্যে পড়ছে কিনা। মিনিমাম ভেলোসিটি, মিনিমাম আর হচ্ছে ভেলোসিটি ম্যাক্সিমাম অ্যালাউবল, এই দুইটা চেক দিতে হবে। ফ্রুট নাম্বার চেক দিতে হবে যে সাবক্রিটিক্যাল স্টেটে যাচ্ছে কিনা। দেন আমাকে ফ্রি বোর্ড অ্যাড করতে হবে
দেন আমাকে একটা ক্রস সেকশন এঁকে দিতে হবে ট্রাপিজয়েডাল বা রেক্টেঙ্গুলার। হ্যাঁ, এটুকু হচ্ছে টোটাল কাজ। সো ফার্স্ট আমরা ম্যাটেরিয়াল উপর ভিত্তি করে এন আর এস নট ইউজ করব, তারপরে হচ্ছে যে আমরা সেকশন ফ্যাক্টর ইউজ করব, ট্রায়াল দিয়ে আমরা এইচ বের করে নিব, আর বি নরমালি দেওয়া থাকবে, অথবা হচ্ছে আমরা বি ও অ্যাসিউম করে নিব, নিয়ে তারপরে হচ্ছে আমরা সেকশন ডাইমেনশন মানে এরিয়া বের করব। এরিয়া বের করার পরে আমরা ভেলোসিটি, ফ্রুট নাম্বার, ফ্রি বোর্ড অ্যাড করব, এগুলো চেক দিব, এন্ড দেন আমরা ক্রস সেকশন ড্র করব, দেন দা ডিজাইন উইল বি কমপ্লিটেড। ফার্স্ট আসো, এটা প্রশ্ন দেওয়া আছে, ডিটারমাইন এ সেকশন ডাইমেনশন অফ এ ট্রাপিজয়েডাল লাইন চ্যানেল। এখানে প্রশ্নেই বলা আছে ট্রাপিজয়েডাল চ্যানেল, প্রশ্নেই বলা আছে লাইন চ্যানেল। ইরিগেশন এই চ্যানেল ডিজাইনে ক্ষেত্রে তোমাদেরকে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে আমি কোন ফর্মুলাতে যাব বা কোন মেথডে যাব। তো এখানে দেখো আমরা ফার্স্ট যে রিজিড চ্যানেলের মেথড পড়ছি, সেখানে এটা হচ্ছে রিজিড, তাই না? সো এখানে প্রশ্নে বলা আছে আমরা একটা ট্রাপিজয়েডাল চ্যানেল ডিজাইন করতে হবে এবং লাইন চ্যানেল। সো আমি রিজিড থিওরি ইউজ করব। এখানে ডিসচার্জ বলা আছে, যেহেতু ট্রাপিজয়েডাল বেড নরমালি দেওয়া থাকবে, সাইড স্লোপ দেওয়া আছে, এন দেওয়া আছে, লঙ্গিটিউডিনাল স্লোপ দেওয়া আছে। সো মোস্ট অফ দ্য প্যারামিটারস আর গিভেন। সো আমরা ম্যানিংস ইকুয়েশন থেকে আমরা যেহেতু এন দেওয়া আছে আমরা ম্যানিংস ইকুয়েশন ইউজ করব, যদি সি দেওয়া থাকতো আমরা চেজিতে চলে যেতাম। সো ম্যানিংস ইকুয়েশনের সেকশন ফ্যাক্টর এন কিউ বা রুট ওভার এস, এখানে এন কিউ এবং রুট ওভার এস দেওয়া, সো আমরা পেলাম 78। আমাদের বেড উইডথ দেওয়া আছে, সো এটা ইউজ করে আমরা সাপোজ ডিফারেন্ট হাইটের জন্য এরিয়া, পেরিমিটার, হাইড্রোলিক রেডিয়াস, তারপরে এ আর টু দি পাওয়ার 2/3। প্রথমে যদি 2 মিটার ধরি তাহলে আসে হচ্ছে 19, আছে আমাদের 78, সো আমাদের বাড়াতে হবে। 4 মিটার ধরে দেখলাম 69, সো 4.25 করে দেখা গেল যে অলমোস্ট ক্লোজ। তো আমরা 4.24 বা 4.25, 24টা মোর ক্লোজ, সো আমরা এটাকে ধরে নিচ্ছি যে 78 এর কাছাকাছি। সো আমরা এই 4.24 হাইট এবং এই 6 মিটার উইডথ এর ক্রস সেকশন উই হ্যাভ টু প্রোভাইড। এখন আমাদেরকে চেকগুলা দিতে হবে। হ্যাঁ, ওই যে ভেলোসিটি ক্যালকুলেট করে দেখো, ভেলোসিটি হচ্ছে কিউ ওভার এ, এখানে কিউ হচ্ছে 100 আর হচ্ছে এ হচ্ছে এখানে 4.24, এ হচ্ছে 43.42, সো এখানে 2 এর একটু বেশি আসে। হ্যাঁ, 2 এর একটু বেশি আসে, 2.1 সামথিং। সো এটা উইদিন দ্য রেঞ্জ অফ 2.5, তাই না? উইদিন দ্য রেঞ্জ অফ 2.5, সো ইটস ওকে, নন সিল্টিং, নন স্কারিং এ আছে। ঠিক একইভাবে এখানে আমরা যদি এখন ফ্রি বোর্ড অ্যাড করতে যাই, এখানে 4.24 আছে, আমরা ফ্রি বোর্ড অ্যাড করে এটাকে আমরা 5 মিটারে কনভার্ট করতে পারি। হ্যাঁ, অ্যাডিং ফ্রি বোর্ড, তারপরে আমরা একটা ট্রাপিজয়েডাল সেকশন, সো এখানে আমরা ড্র করে দিব। সো দিস ইজ বেড উইডথ হচ্ছে 6 মিটার, সাইড স্লোপ দেওয়া আছে 1:1, আর এখানে আমরা হচ্ছে চ্যানেলের হাইট এই পর্যন্ত আসে 4.24, আর হচ্ছে এখানে ফ্রি বোর্ড আমরা অ্যাড করে, দিস ইজ ফ্রি বোর্ড অ্যাড করে আমরা পেয়েছি হলো এখানে কতটুকু ফ্রি বোর্ড অ্যাড করা যায়, 0.76 মিটার। তাহলে টোটাল হাইট আমাদের হচ্ছে 5 মিটার। তো এইভাবে একটা প্লট করে দিতে হবে। সো ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে, ফ্রি বোর্ড অ্যাড করতে হবে, আর একটা হচ্ছে ফ্রুট নাম্বার বের করতে হবে। ফ্রুট নাম্বার ভি ওভার রুট ওভার জিডি, এই ফ্রুট নাম্বার বের করে we have to check that subcritical state আছে কিনা। ঠিক আছে, সো এটা খুব ডিফিকাল্ট না, স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ লাইন ক্যানেলের। আমরা এখানে আরেকটা ম্যাথ আছে, যেমন ট্রাপিজয়েডাল, এটা আরো সোজা, ট্রায়াল দেওয়ার দরকার নেই। এখানে ডিসচার্জ দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, যে আমরা এই রিজিড চ্যানেলে, এখানে কিন্তু ট্রাপিজয়েডাল এবং রিজিড বলা আছে, সো আমরা লাইন ক্যানেলের এই রিজিড চ্যানেলের থিওরিতে যাব, এবং এখানে সাইড স্লোপ 2:1, লঙ্গিটিউডিনাল এন দেওয়া আছে, লঙ্গিটিউডিনাল স্লোপ দেওয়া আছে, বেড উইডথ বলা আছে। সো এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমার ট্রায়াল লাগছে না কারণ ভেলোসিটি দেওয়া আছে। সো কিউ কে আমরা যদি ভি দিয়ে ভাগ করি আমরা সরাসরি এরিয়া পেয়ে যাব। ট্রাপিজয়েডাল চ্যানেল আমার যদি বটম উইডথ দেওয়া থাকে, এই যে বটম উইডথ দেওয়া থাকে, সো ট্রাপিজয়েডাল চ্যানেলের ইকুয়েশন হচ্ছে এটা, সো সরাসরি আমরা ওয়াই বের করে ফেলছি।
ওয়াই বের করে এখানে ফ্রি বোর্ড অ্যাড করছি। আর ভেলোসিটি যেহেতু দেওয়া আছে, শুধু আমাদের বাকি থাকে হচ্ছে ফ্রুট নাম্বার বের করে সাবক্রিটিক্যাল বা ক্রিটিক্যাল স্টেট চেক করা। হ্যাঁ, সাবক্রিটিক্যাল আসছে কিনা সেটা চেক করা। যদি সাবক্রিটিক্যালে না থাকে, সুপার ক্রিটিক্যাল বা ক্রিটিক্যালে চলে যায়, then you have to write a comment that the channel design has to be revised because it falls under subcritical category, so channel flow may be unstable, flow will become unstable. So এখানে দেখো ড্র করা হয়েছে, চ্যানেলে বেড হচ্ছে 6 মিটার, সাইড স্লোপ 2:1, এখানে ডিজাইন ডেপথ আসে 1.5, ফ্রি বোর্ড অ্যাড করে আমরা চ্যানেলের বাউন্ডারি সেট করছি হচ্ছে এখান থেকে এত পর্যন্ত। সো টোটাল ডেপথ আসছে আমাদের 2.25 মিটার। ঠিক আছে, সো আমরা রিজিড বাউন্ডারি চ্যানেলটা দেখলাম। রিজিড বাউন্ডারি চ্যানেলের দুইটা ম্যাথ দেখলাম। এখানে ম্যাথ গুলাতে কিছু পার্ট করা নেই, বাট তোমাদের পরীক্ষায় আসলে এগুলো কিন্তু করতে হবে। ওই যে আগেরটাতে যেমন ভেলোসিটি চেক, ফ্রুট নাম্বার চেক, ক্রিটিক্যাল না সাবক্রিটিক্যাল, ফ্রি বোর্ড অ্যাড এন্ড প্রোফাইল ড্র, ক্রস সেকশনাল ড্র। আর এখানে হচ্ছে ফ্রি বোর্ড অ্যাড করা আছে, বাট ফ্রুট নাম্বার চেক করে কমেন্ট লিখতে হবে এবং ড্র তো করাই আছে, ফ্রি বোর্ড অ্যাড করা আছে। আমরা বেসিক প্যারামিটার গুলো শিখলাম এবং রিজিড বাউন্ডারি চ্যানেলের দুইটা মেথড শিখলাম। কোনো কোশ্চেন আছে কারণ? স্যার ওই যে বললেন যে স্যার যদি সুপার ক্রিটিক্যাল চলে আসে স্যার কমেন্ট লিখতে হবে, যে রিভাইজ করতে হবে। আর রিভাইজটা তো স্যার আমাদের করতে হবে না পরীক্ষাতে। না, রিভাইজ করতে এখানে এই যেমন সেকেন্ড ম্যাথটাতে, হ্যাঁ, এখানে ডাইমেনশন গুলো ফিক্স করে দেওয়া আছে, তো রিভাইজ করার সুযোগ নেই, তাই না? সো বাট এটা যদি সুপার ক্রিটিক্যালে পড়ে যায় দেন ইউ হ্যাভ টু রাইট এ কমেন্ট। আর যদি সাব ক্রিটিক্যালে পড়ে তাহলে ইউ জাস্ট রাইট ডিজাইন ইজ ওকে। যদি সুপার ক্রিটিক্যালে পড়ে তখন লিখবে যে channel falls under the category of supercritical state, so channel may be unstable or in future. এররের ক্ষেত্রে স্যার আগের ম্যাথটাতে যদি হচ্ছে স্যার মানে আমরা কত থেকে শুরু করতে, মানে একটা কোনো গাইডলাইন আছে কিনা স্যার, বা হচ্ছে যদি ট্রায়ালের ক্ষেত্রে বেশি লাগে স্যার সেই ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে কি স্যার আমরা না, তুমি প্রথম দুইটা ট্রায়াল দিলেই বুঝে যাবে কোন রেঞ্জে চলে যাচ্ছে। হ্যাঁ, প্রথম দুইটা ট্রায়াল মানে হচ্ছে প্রথমটা যেমন 2 আর 4 ধরেছি, হ্যাঁ, আমি দেখো এখানে প্রথম দুইটা দিলে আমি বুঝে যাচ্ছি যে আমার কোথায় যেতে হবে। সো তোমরা হচ্ছে প্রথম দুইটা ট্রায়ালের পরে 4টা 5টা বেশি ট্রায়াল কখনো কারোর আমি দেখিনি যে আজ পর্যন্ত লেগেছে। 4টা 5টা বেশি ট্রায়াল কখনোই লাগবে না আর কি। প্রথম দুইটা দিলে তুমি বুঝে যাবে, কাছাকাছি চলে আসবে আর কি। এটা যদি 10-এর কাছাকাছি হতো, হ্যাঁ, 10-এর কাছাকাছি হলে এটা 1 থেকে 2 এর মধ্যে চলে আসতো। ঠিক আছে, সো ক্রস সেকশনাল এরিয়া দেখো এখানে হচ্ছে যে কিউ দেওয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া অ্যারাউন্ড, ভেলোসিটি তো আমার 2 এর মধ্যে অ্যারাউন্ড 2 বা 2.5 এর মধ্যে থাকবে, তাই না? সো ক্রস সেকশনাল এরিয়া হবে অ্যারাউন্ড 50-40। ঠিক আছে, বেড দেওয়া আছে 6, সো 4-6-24, 4-5 এরকমের কাছাকাছি তো আসবেই। ঠিক আছে, এরকম একটা থাম রুল তোমরা বের করে নিতে পারো। সো আমার নন সেল্টিং নন স্কারিং ভেলোসিটি হচ্ছে 2 বা 2.5, সো কিউ হচ্ছে 100, 2 বা 2.5 দিয়ে ভাগ করলে আমরা অ্যারাউন্ড 40 পাচ্ছি এরিয়া। সো এখানে বেড দেওয়া আছে 6 মিটার, 6 মিটার আমরা যদি রেক্টেঙ্গুলারও ধরি তাহলে 6-7-42, 6-6-34, তাই না? সো 6 এর কাছাকাছি আসবে। এটা ট্রাপিজয়েডাল, সো আরো কমে যাবে, সো 4.5-5 এরকম আসবে। সো এখান থেকে তোমরা রাফলি একটা আন্দাজ করতে পারবে যে কেমন একটা ভ্যালু আসবে আর কি। পরেরটা তো আর ট্রায়াল লাগছে না, এটা স্ট্রেট ফরওয়ার্ড আর কি। এত শুধু অঙ্ক হয়তো পরীক্ষা আসবে। স্যার যখন ভেলোসিটি চেক করব তখন ভেলোসিটি যদি কম বা বেশি আসে সেক্ষেত্রে কমেন্ট লিখে দিবে, কমেন্ট লিখে দিবে, কমেন্ট লিখে দিবে বা নিড টু রিভাইজ দ্য ডিজাইন বিকজ দ্য ভেলোসিটি ফলস বা ভেলোসিটি বিকামস ওকে বা ওকে নট ওকে এরকম লিখে কমেন্ট লিখে দিবে। ঠিক আছে, ভেরি গুড অবজারভেশন, দুইটা সুন্দর প্রশ্ন করেছো। প্র্যাকটিক্যালি আমরা যখন ডিজাইন করব ইন ফিল্ডে তখন তো আমরা আসলে রিভাইজ করতে হবে ডিজাইন, হ্যাঁ, বাট এখানে পরীক্ষা বা এক্সাম রিলেটেড যখন, তখন আর ডিজাইন রিভাইজ করার দরকার নেই, বাট ইউ ক্যান রাইট ইউর কমেন্ট, প্রপার কমেন্ট। তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি আসলে বুঝে ডিজাইনটা করেছো বা এটা জাজমেন্টটা ওয়াইজ হয়েছে আর কি।
আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। তোমরা সবাই অ্যাটেন্ডেন্সটা পাস করেছো? ইয়েস স্যার। ওকে, তাহলে আছে আমরা আজকে যদি একটু আর্লি হয়ে যাচ্ছে, বাট আজকের মতো আমরা শেষ করি, তাই না? আবার নেক্সট উইকে ক্লাস শুরু করবো আর কি। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো। আমি ভিডিওটা আপলোড করে দিব আর কি। থ্যাংক ইউ।